নমস্কার, এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের বিশেষ অনুষ্ঠানে আরো একবার আমাদের সকল দর্শক বন্ধুদের জানাবো অনেক অনেক স্বাগত। আরো একবার আপনাদের জন্য গুরুত্বপূর্ণ আপনাদের কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমাদের এই অনুষ্ঠান অবশ্যই সেই মানুষদের অনুষ্ঠান যারা অবশ্যই নিজেকে ভালোবাসেন, নিজেকে ভালো রাখতে চান, পাশাপাশি নিজের প্রিয়জনের দিকে তাদের নজর কিন্তু রয়েছে, চান জীবনের সব কাজ করব তবে সুস্থতার সাথে, সৌন্দর্যকে বজায় রেখে। তাদের জন্য আমাদের এই অনুষ্ঠান। যারা প্রকৃতির কাছাকাছি থাকতে চান এবং প্রকৃতির সাথে বেঁচে থাকতে চান এবং প্রকৃতির ছেড়খানি পছন্দ করেন না, এমন কোন স্টেরয়েড বা কেমিক্যাল বা এমন কিছু মেডিসিন বা এমন কোন পদ্ধতি তারা পছন্দ করেন না যেটা প্রকৃতির বিরুদ্ধে যায় বা যার সাইড ইফেক্টের সম্মুখীন আপনাকে হতে হবে বা যেটা পেইনফুল মারাত্মক রকম ভাবে আপনাদের জন্য, তাদের জন্য আমাদের এই অনুষ্ঠান। কারণ এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসকেরা আমাদের শেখান যে আপনি সারা জীবন মেডিসিন খাবেন তবে ভালো থাকবেন তা কিন্তু একদম নয়। যদি আপনার রোগের কারণকে যদি শেষ করে দেওয়া যায় তাহলে আপনি কিন্তু আবার আগের জায়গায় ফিরে যেতেই পারেন। আর এই রিসার্চ ওয়ার্কটাই কিন্তু করছেন এখানকার অভিজ্ঞ চিকিৎসকেরা এবং তাদের এই কাজে তারা কিন্তু সাকসেস পেয়েছেন এবং সাকসেস ভবিষ্যতেও পাবেন সেই আশা কিন্তু আমাদের রয়েছে, সেই আশা কিন্তু আপনাদেরও আমরা দিতে পারি। তাই আপনাদের যে কোনো ধরনের সমস্যা নিয়ে আপনারা পৌঁছে যেতেই পারেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে। এবং আপনারা জানেন এনবিপি মানে যে কোনো ক্রিটিক্যাল বা ক্রনিক ডিজিজের ট্রিটমেন্ট কিন্তু এখানে হয়। সব বিষয়গুলো নিয়ে একটা অনুষ্ঠানে হয়তো আলোচনা করা সম্ভব নয়, তবে আপনাদের যে কোনো ধরনের মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত সমস্যা নিয়ে পৌঁছে যেতে পারেন এনবিপিতে। যদি আপনার কোনো প্রশ্ন থাকে এনবিপিতে আপনার সমস্যার সমাধান আছে কিনা, তাহলে সরাসরি অনুষ্ঠানে ফোন করতে পারেন। ডাক্তারবাবু রয়েছেন আমাদের সাথে, তিনি আপনার প্রশ্নের উত্তর দিয়ে দেবেন। বা আমাদের হেল্পলাইন নাম্বারেও ফোন করতে পারেন আপনার বাড়ির কাছাকাছি চেম্বার সম্পর্কে জানার জন্য এবং কত তারিখে কবে কোন চিকিৎসক রয়েছেন সেটা বুঝে নেওয়ার জন্য। আমাদের সঙ্গে আজকে উপস্থিত রয়েছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসক, এই সংস্থার মেডিকেল অ্যাডভাইজার ডক্টর এস খান। প্রথমেই তাকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে আমরা আলোচনা করি, তার মধ্যে আজকে যে বিষয়টা নিয়ে আমরা মূলত আলোচনা শুরু করব সেটা হচ্ছে অস্থির সমস্যা। বিভিন্ন প্রকারের অস্থির সমস্যা হয়, তবে সবার উপরে যে সমস্যা সেটা হচ্ছে আমাদের ঘাড়ে ব্যথা। ঘাড় দিয়েই আলোচনা শুরু করি। কেন আমাদের ঘাড়ে ব্যথা হয়, কি কারণ তার, সেটা একটু প্রথমে শুনবো। দেখুন, ঘাড়ে ব্যথা অ্যাকচুয়ালি ঘাড়ের উপরে আমাদের ব্রেন থাকে, মাথা থাকে। তো মাথা হচ্ছে শরীরের সবচেয়ে ভারী একটা অঙ্গ আর কি বলতে গেলে, কারণ সেইটা সবচেয়ে ভারী হয়। এই জন্য দেখুন মাথা একটু ভারী থাকে, মাথা ভার ভার লাগে। তো মাথা থেকে পুরো বডিটা আমাদের শুরু হয় আর কি। তো এবারে ঘাড়ে ব্যথা অনেক কারণে হয়, যেটা হয় আমাদের যেভাবে অনেক সময় হেলান দিয়ে বসে থাকা হয় বিছানাতে বা চেয়ারে, বা অনেক সময় কি হয় যে ঘাড়ে প্রেসার পড়ে। ধরুন কেউ কোথাও বাইরে যাচ্ছে, পিঠে একটা যে ব্যাগ নিয়ে যায়, ব্যাকপ্যাক যেটা বলি আমরা, ব্যাগ নিয়ে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে আছে, ব্যাগ নিয়ে দীর্ঘক্ষণ যাচ্ছে। তো কি হয়, এই পিঠের যে চাপটা পড়ে, যেটা আমাদের কাঁধ বলি বাংলায়, বা শোল্ডার, এইখানে এই যে জয়েন্টটা আছে আমাদের, এই জয়েন্টটার এখানে যে শোল্ডার জয়েন্ট যেটাকে বলছে, যেখানে আমাদের হিউমেরাস আর ক্লাভিকলের যে জয়েনিং পয়েন্ট আছে, মানে সাইন্টিফিক্যালি বলতে গেলে, তো সেইখানে সেই জয়েন্টে একটা ব্যথা হয় আর কি। অনেক দীর্ঘক্ষণ ব্যাগ নিয়ে থাকলে বা দীর্ঘক্ষণ হেলান দিয়ে বসে থাকলে, কেউ দীর্ঘক্ষণ হয়তো হেলান দিয়ে কাজ করছে বা একটানা চেয়ারে বসে বসে কম্পিউটার বা ল্যাপটপে কোনো কাজ করছে, তো অনেক সময় হয় না ঘাড়ে এরকম মানে করে, এবং ঘাড়ে ব্যথা হচ্ছে কয়েক হয়। তো এই জিনিসটা থেকে অ্যাকচুয়ালি ঘাড়ে ব্যথাটা হয় যে দীর্ঘক্ষণ ঠিকঠাকভাবে প্রপার যে আমাদের সিটিং পশ্চার, সেই পশ্চারে বসে না থাকলে আমাদের ঘাড়ে ব্যথা হয়। একদম, ঘাড়ে ব্যথা আমাদের প্রথম একটা সমস্যা আমাদের অস্থির সমস্যার মধ্যে। এবং ঘাড়ে ব্যথার কারণগুলো বুঝতে পারছেন, দীর্ঘক্ষণ ফোন ইউজ করা আপনাদের একটা বা আমাদের একটা অভ্যাসে কিন্তু দাঁড়িয়ে গেছে। এই অভ্যাস থেকে কিন্তু আপনাদের বের হতে হবে। সার্ভাইকাল স্পন্ডালাইসিস যে সমস্যাটাকে বলছি ডাক্তারবাবু, এই সিমটমস গুলো বুঝবো এমনি কি এটা আমার ছোটখাটো ব্যথা, মানে আজকে ব্যথা হচ্ছে শোয়ার ভুলে, কালকে আমার কমে গেল, নাকি এটা সার্ভাইকাল স্পন্ডালাইসিস? তো সার্ভাইকাল স্পন্ডালাইসিস এর তো কিছু সিমটমস রয়েছে যেটা দেখে আমরা আন্দাজ করতে পারবো, সেগুলো একটুখানি বুঝে নেবো। একটা হচ্ছে ঘাড়ে ব্যথা নর্মাল যেটা হলো, যে শোল্ডার পেন হচ্ছে, সেটা আলাদা। সেটা একটা বেসিক, যে প্রথম যে ব্যথাটা শুরু হয় ঘাড়ে ব্যথা থেকে শুরু হয়। তারপরে যেটা সার্ভিক্যাল স্পন্ডালাইসিস যেটাকে বলছে, সার্ভাইকাল স্পন্ডালাইসিস, সেটা একটা রেডিয়েটিং পেন। মানে রেডিয়েটিং পেন মানে কি, আমাদের যে স্পাইন আছে বা স্পাইনাল কর্ড আছে, সেই পেনটা ঘাড় থেকে আস্তে আস্তে কোমরের দিকে নামতে থাকে। মানে আমাদের যে যে বোন স্ট্রাকচার আছে স্পাইনের মধ্যে, সেই স্ট্রাকচারের যে থাকে, সেখানে L1 L3 L4 যে পরপর যে আমাদের লাম্বার, মানে একদম কোমর পর্যন্ত, মানে
লাম্বার জয়েন্ট পর্যন্ত যে ব্যাপারটা আছে, আমাদের স্পাইনটা চলে গেছে, সেই স্পাইনটা অ্যাকচুয়ালি রেডিয়েটিং পেন হয়, মানে ঘাড় থেকে ব্যথাটা আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকে। এইটা হচ্ছে সার্ভাইকাল স্পন্ডালাইসিস। তো এটা প্রথমে হয় না, প্রথমে হয় ঘাড়ে ব্যথা দিয়ে শুরু হয়। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে প্রথমে স্পন্ডালাইসিস ধরা পড়ে যায়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে হয় ঘাড়ে ব্যথা হচ্ছে, আমি ঘাড় নাড়াতে পারছি না বা এইটাকে তুলতে পারছি না, হাতটাকে একটা এরকম ব্যাপার থাকে। তো তুলতে পারছি না, ওটা হচ্ছে ফ্রোজেন শোল্ডার, মানে ওই জায়গাটা অসাড় হয়ে যাচ্ছে। ওই জায়গাটাতে যে শোল্ডার ক্যাপসুল আছে, মানে আমাদের যে হিউমেরাস যে এটা আছে সেটার সাথে যে আমাদের ক্লাভিকল যে স্ট্রাকচার আছে, এই শোল্ডার যে ক্যাপসুল বলে এই জায়গাটাকে, এই জায়গাটা হচ্ছে ইনফ্লাম হয়ে যায়, জায়গাটা ফুলে যায়। বাইরে থেকে বোঝা যায় না ফুলে গেছে, অনেক সময় হ্যাঁ অনেক ডিলে হয়ে গেলে সেটা বাইরে থেকে বোঝা যায় যে এই জায়গাটা ফুলে আছে। তো এইটা নাড়াতে পারছে না একদম, মানে হাত তো ওটা তোলানো বাদ দাও, হাত নাড়াতে পারছে না। তো সেইটা হচ্ছে মানে ফ্রোজেন শোল্ডার বা ইনফ্লামেশন অফ দ্য শোল্ডার জয়েন্ট। তো এই জিনিসটা হচ্ছে একটা আলাদা। আর সার্ভাইকাল স্পন্ডালাইসিস হচ্ছে ঘাড় থেকে ব্যথাটা কোমরের দিকে নামতে থাকে, একটা যে রেডিয়েটিং পেন যেটাকে বলছি, মানে তরঙ্গের মতো করে সেটা রেডিয়েট করতে থাকে আর কি। দুটো সম্পূর্ণ আলাদা, দুটোই হয় দীর্ঘক্ষণ মানে সিটিং পশ্চারে গন্ডগোলের কারণে, বা যে পশ্চারে শুয়ে আছে মানে স্লিপিং যে পশ্চার থাকে সেই পশ্চারে গন্ডগোল থাকে, অনেক সময় শোয়ার গন্ডগোলের কারণে এই জিনিসগুলো হয়ে থাকে। একদম। তো তার সিমটমস এর মধ্যে অনেকে একটু বলে থাকে যে একটু মাথা ঘোরাচ্ছে, মানে তাহলে কি সার্ভাইকাল স্পন্ডিলোলাইসিস হলে মাথা ঘোরানো এই বিষয়টা সত্যি আমাদের আসতে পারে? হ্যাঁ, সার্ভাইকাল স্পন্ডালাইসিস যদি খুব ক্রনিক স্টেজে চলে যায় একেবারে থেকে, তখন মাথা ঘোরাতে পারে, বা অ্যাকচুয়ালি মাথাতে তো শরীরের সম্পূর্ণ ব্যালেন্সটা থাকে। তো তার যদি সার্ভাইকাল স্পন্ডালাইসিস ধরা পড়ে, তার ক্ষেত্রে কি হবে, সে ঠিক সোজা হয়ে দাঁড়াতে পারবে না, বা দাঁড়ালেও অনেক সময় মাথায় টাল খাবে। মানে টাল খাবে মানে কি, অনেক সময় হয়তো এরকম হতে পারে কোনো ঘাড় ইয়ে হয়ে যাচ্ছে, বা তার কোনো কারণে প্রবলেম হচ্ছে, মানে সে সোজা হয়ে হাঁটতে পারছে না, আর মাথাকে এরকম করে সোজা ঘাড়ে একটা মানে ইয়ে করতে পারছে না, মুভমেন্ট করতে পারছে না। তো এই সমস্যাটা হয় আর কি। তো এই জন্য ঘাট জায়গাটাকে ঠিকঠাক রাখতে হবে, যাতে আর ওই যে সমস্যা এখন হচ্ছে, তো এটা এক্স রে রিপোর্ট করে ধরা পড়ে যায়। তো এক্স রে যদি কারো কাছে করা থাকে বা কারো কাছে ব্যথা হচ্ছে, সেই যদি আমাদের চেম্বারে আসে, তাকে আমরা প্রপার ডায়াগনোসিস করে যে মেডিসিন দেবো। এটা নয় যে স্পন্ডালাইসিসের জন্য তাকে সবসময় এই যে সাপোর্টটা ইউজ করতে হবে, ঘাড়ের কাছে যে শোল্ডার সাপোর্ট যে পাওয়া যায়, এসব ব্যাপার না। তার এটা আস্তে আস্তে মেডিসিন খেলে তার এটা প্রপার ট্রিটমেন্ট হলে, তাই এই যে সমস্যাটা হচ্ছে ঘাড়ে ব্যথা বা মাথা ঘোরাচ্ছে, সোজা হয়ে তাকাতে গেলে একটু ঘাড়ে লাগছে, মানুষের মাথা ঘুরিয়ে পড়ে যাচ্ছে, এই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। একদম। আপনি সাপোর্ট একটা নিতেই পারেন, কিন্তু সেটা কিন্তু আপনার ট্রিটমেন্ট নয়। ট্রিটমেন্ট যদি সঠিকভাবে আপনি চান, তাহলে কিন্তু আপনাকে পৌঁছে যেতে হবে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে। টিভি স্ক্রিনে কিন্তু যাচ্ছে এনবিপির নিজস্ব নাম্বার, সেই নাম্বারও নোট করবেন, চ্যানেলের নাম্বারও আপনারা ফোন করতে পারেন স্যারের সাথে কথা বলার জন্য। পাশাপাশি স্যার এক্ষুনি যে বিষয়টা বললেন যে সার্ভাইকাল স্পন্ডিলোলাইসিস ঘাড়ে ব্যথা, তার পাশাপাশি একটা হয় ফ্রোজেন শোল্ডার। ছেলে মেয়ে নির্বিশেষে সকলের হয়। মহিলাদের সাথে যখন কথা বলি তারা বলে হাত তুলতে পারছি না, আমাদের শাড়ি পরতে বা আমাদের জামা কাপড় পরতে পর্যন্ত অসুবিধা হচ্ছে, রান্না করতে অসুবিধা হচ্ছে, বাড়ির কাজকর্ম করতে অসুবিধা হচ্ছে। এটা কিন্তু যথেষ্ট একটা কষ্টের বিষয়, যে কোনো ব্যথাই কষ্টের বিষয়, কিন্তু ঘাড়ের ব্যথার পরে কাঁধের ব্যথা, এই যে ফ্রোজেন শোল্ডারের সমস্যাটা, তো এটার কারণটা কি, মানে এটা কেন শুরু হচ্ছে? এটা কি আমাদের কোনো ভুল কোনো অভ্যাসের কারণে এটারও সূত্রপাত? হ্যাঁ, দেখুন, ফ্রোজেন শোল্ডার যে ব্যাপারটা, সেটা নামটা এসেছে ফ্রোজেন শোল্ডার। এই নামটা আসার কারণ হচ্ছে যে ফ্রোজেন মানে শীতল কাঁধ বলতে হবে, বাংলায় বলতে শীতল তো হয় না। ব্যাপারটা হচ্ছে অনেক সময় ঠান্ডায় যারা কোথাও যায় বাইরে ঘুরতে তারা বলতে পারবে, তাদের হাতটা অনেক সময় অসাড় হয়ে যাচ্ছে, যে আমার হাতে কোনো ফিল আসছে না, ঘাড়ের কাছে কোনো ফিল আসছে না, এরকম হয়, একটা ফিল হয় যে কিছু ফিল আসছে না, কারণ ওই জায়গাটা ঠান্ডাতে কিছু মনে হয় নাম হয়ে গেছে, মানে অসাড় হয়ে গেছে। তো ওইখান থেকে এসে ফ্রোজেন শোল্ডার। তো এই জিনিসটা যেটা হয়, এই যে ফ্রোজেন শোল্ডারে, এক্ষেত্রে ঘাড়ের এই জায়গাটা হচ্ছে অসাড় হয়ে যায়, মানে অনেক সময় মনে হয় যে কিছু ফিল করতে পারছে না, আমার কিছু আছে বলে, তা তুলতে গেলে এই জায়গাটা মানে মুভমেন্ট করা যাবে না, এই জায়গাটাতে কোনো একটা যে রেসপন্স যাচ্ছে বা একটা যে নার্ভ এন্ডিং আছে, সেই জায়গাতে কোনো রেসপন্ডই যাবে না, ওই জায়গাটা এতটাই ব্যথা করবে। আর যদি তুলতেও পারে, সেই মানে এত ব্যথা করবে তার মনে হবে মানে থাকতে পারছে না আর কি, মনে হয় এখনই একটা পেন কিলার খেয়ে নিই বা এখনই কিছু মলম লাগাই করি। তো এই যে ফ্রোজেন শোল্ডার ব্যাপারটা, এটা হচ্ছে আসে একটা সিটিং একটা অভ্যাসের কারণে। আর কিছুটা আছে যে আমাদের ওইখানে অ্যাকচুয়ালি মানে মাঝে ওই যে জয়েন্টে যে ফ্লুইড থাকে, সেই ফ্লুইডটা শুকিয়ে যায়। দুটো কারণে হতে পারে। আরেকটা ইনফ্লাম কারণ হতে পারে, যে অনেক মানে ইনডাইরেক্টলি কারণ আর কি, যে অনেক দিন ধরে তার বসার কারণ বা শুয়ে থাকার কারণ, মানে ভুলভালভাবে শুয়ে আছে, বা হেলান দিয়ে অনেকক্ষণ দীর্ঘক্ষণ বসে আছে, হেলান দিয়ে বসে আছে দীর্ঘক্ষণ, হয়তো হেলান দিয়ে ঘুমিয়ে গেল। তো এই হলে কি হয়, শোল্ডারে একটা চাপ পড়ে। বা দীর্ঘক্ষণ ধরে ভারী কোনো ব্যাগ নিয়ে, মানে আমাদের যে বড় বড় ব্যাকপ্যাক হয়, যেগুলো সে লম্বা লম্বা ব্যাগ হয় এবং লম্বা লম্বা যে ব্যাগগুলো হয়, তো সেগুলো একটা স্ট্রাকচার থাকে, বলা হয় সবসময় ভারী জিনিস নিচের দিকে রাখতে। এবার কেউ যদি সেই ব্যাগে উপরের দিকে ভারী জিনিস থাকলো, নিচের দিকে হালকা জিনিস থাকলো, তাহলে কি হলো, প্রেশারটা পড়লো ঘাড়ে। তো এই ঘাড়ে প্রেশারটা পড়লে তখন সমস্যাটা হবে কি, আস্তে আস্তে ওই ঘাড়ের যে আমাদের শোল্ডার জয়েন্ট আছে, ওটা ইনফ্ল্যাম হয়ে যাবে। কারণ যে কোনো জিনিস আমি যদি হাতে একটা ভারী জিনিস বয়ে বয়ে নিয়ে যাই, তো আমার হাতও ব্যথা করে অনেকক্ষণ পর। একটা যদি বয়ে জল বালতি বা যাই হোক না কেন, সেরকম ঘাড়েও তো একটা, এবার ঘাড়ের যে প্রেশারটা পড়ছে শোল্ডার জয়েন্টে, খুব ভারী ব্যাগ নিয়ে গেলে ব্যাগের যদি ঠিকঠাক করে লাগেজ স্ট্রাকচার না থাকে,
তো এইসব কারণে বা দীর্ঘক্ষণ যে হেলান দিয়ে বসে আছে, এগুলো বিভিন্ন মানে মেন হচ্ছে ব্যাগ নিয়ে যাওয়ার কারণে, গাড় হেলান দিয়ে বসে থাকার কারণে, বা সিটিং পশ্চার ভুলভালের কারণে, অনেক সময় ঘুমের মানে ঘুমোচ্ছে এমন ভাবে হয়তো ভুলভাল মানে খুব উঁচু বাড়িতে ঘুমিয়ে গেছে, তো এইসব কারণে ফ্রোজেন শোল্ডার বা ঘাড়ের ব্যথাটা হয়। একদম। তাহলে সার্ভাইকাল স্পন্ডিলোলাইসিস হোক বা আপনার ফ্রোজেন শোল্ডার হোক, অর্থাৎ ঘাড়ে ব্যথা বা কাঁধে ব্যথা যাই হোক না কেন, তার ট্রিটমেন্ট কিন্তু আপনি পাচ্ছেন অবশ্যই এনবিপি ইউনারি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে। বাড়িতে বসে কোনো এক্সপেরিমেন্ট করবেন না, নিজে দোকান থেকে ওষুধ কিনে কিনে শুধু খাবেন না, কারণ সেতে যদি বা তাতে যদি আপনি ভালো হয়ে যেতেন তাহলে আমরাই বলতাম আপনি এই কাজটা করুন। ভালো তো আপনি হবেন না, উপরন্তু কিন্তু সমস্যা আরো জটিল হবে, আরো কঠিন হবে, আরো বেশি দিন আপনাকে সমস্যায় ভুগতে হবে এবং এটা সারতেও সময় অনেক বেশি নিয়ে নেবে। সে কারণে বলবো, সমস্যা যাই হোক, অস্থির সমস্যা হোক, পেটের সমস্যা হোক, সুগার, প্রেশার, থাইরয়েড বা যে কোনো ধরনের সমস্যা হোক আপনার গুরুত্বপূর্ণ অর্গানের, তার জন্য যোগাযোগ করুন এনবিপিতে। কেউ আছেন আমাদের সাথে, একটু দেখে নেবো। হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি দেবী বলছি গড়িয়াঘাট থেকে। গড়িয়াহাট থেকে। বলুন কি সমস্যা আছে? আমার সমস্যাটা প্রচুর গ্যাস অম্বল হয়ে যাচ্ছে। গ্যাস অম্বল? হুম, আচ্ছা, বয়স কত আপনার? 30। 30 বছর। আচ্ছা, এটা কি এখন হচ্ছে না আগেও হতো? না না, আগে হতো না, এক্ষুনি হচ্ছে। আচ্ছা, আপনি বাড়িতে থাকেন না কাজকর্ম করেন, মানে বাইরে যেতে হয়? না না, আমি বাড়িতেই থাকি। আচ্ছা, খাওয়া দাওয়া বাড়ি খাবারই খান? বাড়ি খাওয়া। আচ্ছা, এই যে গ্যাস অম্বল হচ্ছে এই জন্য কোনো মেডিসিন খাচ্ছেন মাঝে মধ্যে? না না, খাই কিছু খাচ্ছেন না? কি হচ্ছে, টক ঢেকুর আসছে? সঙ্গে মানে কি সমস্যা হচ্ছে, টক ঢেকুর আসছে না পেট ফুলে যাচ্ছে, কি হচ্ছে গ্যাস অম্বলের সমস্যাটা? গলা জ্বালা হচ্ছে। গলা জ্বালা করছে, আচ্ছা আচ্ছা। আপনার রেগুলার পটি হয়? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, আমি বলছি, আপনি স্ক্রিনে শুনুন। দেখুন, আপনার যেটা বললেন যে গ্যাস অম্বল হচ্ছে, তো গ্যাস অম্বল তো একটা রোগের নাম। এটা তো কি সমস্যা হচ্ছে সেটা বললেন যে আপনার গলা জ্বালা করছে, তো এটাকে আমরা বলি বার্নিং সেন্সেশন, মানে গলা বুক জ্বালা করছে। এটা হয় অ্যাকচুয়ালি আমাদের গ্যাস অ্যাসিডিটি যে ব্যাপারটা আছে, মানে অ্যাসিডিটিটা হাইপার অ্যাসিডিটি চলে গেলে আপনার অ্যাসিডিটি অনেক সময় ইসোভেজিয়াল ইয়ে দিয়ে মানে পেট থেকে উপরের দিকে উঠে আসে, মানে আপনার যে স্টোমাক আছে সেখান থেকে এটা ইসোভেজিয়াল টিউব দিয়ে উপরের দিকে উঠে আসে। সেই অ্যাসিডটা উঠে এলে তো আপনার ওই অ্যাসিডিটি হয়েছে, হাইপার অ্যাসিডিটি, তো গলা বুক জ্বালা তো করবেই। ওটা অনেক সময় দেখবেন না বুকেও ব্যথা করতে পারে, মনে হয় বুকের মধ্যে আমার একটা জ্বালা জ্বালা করছে, বুক জ্বালা, গলা জ্বালা, বুক জ্বালা। এটা হচ্ছে হাইপার অ্যাসিডিটি, মানে আপনার হচ্ছে অত্যধিক অ্যাসিড হচ্ছে, আপনি যে খাবারটা খাচ্ছেন সেই খাবারটা আপনার শরীরে ঠিকঠাক করে প্রপার ডাইজেস্ট হচ্ছে না, ইয়ে হচ্ছে। তো এটার সমস্যা হয়েছে। এটা আপনি বললেন বাড়ি খাবার খান, তো বাড়ি খাবার খাওয়ার সময় অনেক সময় কি হয় যে খাবার মধ্যে আমরা যদি ঠিকঠাক করে খাবার যে মানে ফুড যে ইনগ্রিডিয়েন্ট থাকে সেগুলো যদি আমরা ঠিকঠাক খাবারের মধ্যে না থাকে, বেশি তেল দিয়ে ফেলি বা একটু হয়তো বেশি আমরা বাইরের খাবার খেয়ে ফেলছি, মানে বাড়ির মধ্যে ফাস্ট ফুড রান্না করে খেয়ে নিচ্ছি, বা খাওয়ার টাইমটা রেগুলার একই থাকছে না, এটা সমস্যা হতে পারে। হয়তো আপনি ঠিকঠাক করে জল খান না, হয়তো জল আপনার 4-5 লিটার খাওয়ার কথা, সেখানে আপনি হয়তো জল 2-3 লিটার খাচ্ছেন। তো এরকম অনেক সমস্যার কারণে গ্যাস অম্বল হতে পারে। তো আপনি এক কাজ করুন, আপনি আপনার গড়িয়াহাটে বাড়ি বললেন, আমাদের লাঞ্চটাউনে চেম্বার আছে, সেখানে আপনি মানে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট বুক করুন, আসুন। আপনার যে গ্যাসের সমস্যা বলেন এটা আপনার 2 মাসের মধ্যেই সেরে যাবে। আর আপনি এখন ঘুমানোর আগে মানে সকালে উঠে মানে ব্রাশ ট্রাশ করে একটু 1 গ্লাস জল খাবেন, আর রাত্রে ঘুমানোর আগে একটু জল খেয়ে শুতে যাবেন আর কি, এটা করুন। আর আপনি তাড়াতাড়ি যোগাযোগ করুন। আপনার যে গ্যাস আমার সমস্যা বলেন এটা আপনার পুরোপুরি, যেহেতু এই এখনই হয়েছে বলেন, আগে থেকে পুরোনো রোগ নয় এটা, মানে এটা অ্যাকিউট গ্যাস্ট্রাইটিস আপনার, তো এটা আপনার সেরে যাবে, 2 মাসের মধ্যে সেরে যাবে। একদম। তো আশ্বাস কিন্তু আপনাকে দিচ্ছেন এনবিপির অভিজ্ঞ চিকিৎসক, এবং যোগাযোগ কিন্তু এবার আপনাকে করতে হবে। দায় দায়িত্ব সবটাই কিন্তু এনবিপির নেয়, দায় দায়িত্ব আপনাদের কাঁধেও কিন্তু নিতে হবে, কারণ ডাক্তারবাবুরা আপনাদের ভালো করবেন এবং আপনারা ভালো হবেন। তাই এই সুন্দর একটা সম্পর্ক যেটা একজন চিকিৎসকের সাথে একজন পেশেন্টের হয়, এই সম্পর্কটা কিন্তু এনবিপিতে রয়েছে। প্রচুর পেশেন্টরা কিন্তু আমাদের এনবিপিতে যোগাযোগ করেন এবং তারা কিন্তু ডাক্তারবাবুদের কথা অক্ষরে অক্ষরে মেনে চলেন। আর সে কারণে আপনারাই বলেন যে এনবিপিতে এসে মানুষ এত তাড়াতাড়ি ভালো হচ্ছেন কি করে, কারণ একটাই, আপনারা একজন বাধ্য স্টুডেন্টের মতন ডাক্তারবাবুদের কথা শোনেন, আর সে কারণেই আপনারা এত দ্রুত কিন্তু ভালো পান। কে আছেন বলবেন? নমস্কার। নমস্কার, আমি আশরাফ থেকে বলছি। হ্যাঁ বলুন, কি সমস্যা আছে? বণিক সমস্যা বলতে গেলে আমার দীর্ঘদিন ভুগছি দাঁতের ব্যাপারটা নিয়ে। দাঁতে কি সমস্যা হচ্ছে? দাঁতে ব্যথা হচ্ছে? দাঁতে ব্যথা বলতে দাঁতে জল খেতে গেলে জল ঢাকাতে পারি না, শিরশির করে? শিরশির করে, ওকে। আচ্ছা, যন্ত্রণা করে। এটা কতদিন ধরে হচ্ছে আপনার? এটা হচ্ছে ডাক্তারবাবু আমার 6 মাস ধরে হচ্ছে। আমি একটা ডাক্তার দেখিয়েছিলাম, হ্যাঁ, তারপর? কলকাতার ডেন্টাল বলে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন, তারপর কি হয়েছে? ওখানে দেখিয়েছিলাম। দেখাতে কিন্তু ডাক্তারবাবু ওখানে ওরা বললো দাঁত তুলতে হবে, দাঁত তুলেনি। আচ্ছা, ঠিক আছে। আপনার বয়স কত বললেন? বয়স আমার 42।
42, আচ্ছা। অন্য কোনো দাঁতে হয়েছে না এটা একটা দাঁতে এটা হয়েছে? না, উপরে পাটিটা। আচ্ছা, উপরে উপরে চোয়ারে দাঁতে হয়েছে, আচ্ছা ঠিক আছে। আমি বলছি, আপনি স্ক্রিনে শুনে নিলাম। দেখুন, আপনার যে ডেন্টালের সমস্যা বললেন, যেটা বই দাঁত তুলতে হবে, তো অনেক সময় হ্যাঁ এটা দাঁত আপনার একদম যদি ক্ষয়ে যায় আপনার, তখন তুলতে হতে পারে, সেটা একদম লাস্ট স্টেজে। প্রথমে দাঁত তুলতে হয় না। এবারে কি বলুন তো, আপনারা যদি মানে আমার সময় ডাক্তার কি হয় যে বলে যে দাঁত তুলে নিন, ঠিক হয়ে যাবে। কারণ একটা শরীরে আপনার দাঁত বা যাই হোক না, একটা নখ পর্যন্ত আপনার শরীরে একটা গুরুত্বপূর্ণ একটা অঙ্গ বা একটা জিনিস, এটা আপনার শরীরে আছে। তো এবারে সেটা যদি আপনি তুলে দেন না, আপনার দাঁতের যে একটা স্ট্রাকচার আছে, মানে টোটাল যে আপনার দাঁতের ধরুন যে পুরো পেয়ারটা আছে, সেই পেয়ারটা ডিসব্যালেন্স হয়ে যাবে, সেটা একটা পেয়ারটা নষ্ট হয়ে যায়। তখন কি হবে, আপনার সাইডের আশেপাশে মানে ওই যে দাঁতটা তুলতে বলেছে তার আশেপাশে দাঁতগুলো আপনার উইক হয়ে পড়ে, মানে সেই দাঁতের যে এনামেলের সময় দাঁতটা যে আমাদের লেগে আছে, মানে আমাদের এনামেল যে জয়েন্ট আছে সেখানে, সেই জায়গাগুলো না, সেই জয়েন্টগুলো ভিতটা মানে নড়বড়ে হয়ে যায়। এটা একটা ব্যাপার থাকে। তো এই জন্য দাঁত তোলার আগে দাঁতটাকে ঠিক করে নিয়ে ভাবা উচিত। যদি একদমই কিছু করার না থাকে সেটা আলাদা ব্যাপার, কিন্তু যদি কিছু করার থাকে, আপনার মনে হচ্ছে যে দাঁত না তুললে ঠিক হতে পারে, তো আপনি আমাদের চেম্বারে আসুন। আমাদের দাঁতের চিকিৎসা করা হয়। আপনাকে এটার জন্য প্রপার যে দাঁতের জন্য যে দেওয়া হবে, মানে যাই বলুন না, পেস্ট বলুন যাই বলুন, আপনাকে মেডিসিনও দেওয়া হবে, শুধু পেস্ট নয়। তো এটা আপনার সিরসিনারিটা কমে যাবে। এটা হচ্ছে, এটা অ্যাকচুয়ালি হয় মানে আপনার দাঁত সেন্সিটিভিটি হয়ে গেছে, মানে আপনার দাঁতের ওখানে যে নার্ভ এন্ডিং আছে, সেই নার্ভ এন্ডিং এর ওখানে আপনার ইনফ্লামেশন এসছে, সেই কারণে শিরশির হয়ে যায়। হয় দেখবেন শীতকালে জিনিস অনেক সময় হয় দেখবেন, শীতকালে আপনি ঠান্ডা জল কোনো কারণে খেয়ে ফেলেন, দেখবেন দাঁত শিরশির করে ওটা দেখবেন। তো এটা একটা নর্মাল হয়। আরেকটা হয় যে আপনি যাই খাচ্ছেন দাঁত শিরশির করছে। তো ঠান্ডা জল খাওয়া যেটা হয়, এটা তো যে কোনো মানুষের নর্মাল ক্ষেত্রে হবে, যার দাঁতের সমস্যা আছে তারও হবে, যার নেই তারও হবে। তো এই যে দাঁতের সমস্যা বলেন, এটা আপনার আমাদের এখানে যে প্রপার মেডিসিন এটা আছে, এটা আপনার নিয়ে দেখুন, আপনি এটা আপনার ঠিক হয়ে যাবে। তো এটা আমার দাঁত তোলা দরকার নেই। দাঁত তুললে কি হবে, আপনাকে তো ওটার জন্য আরো 2-3 দাঁত তুলতে হবে ভবিষ্যৎ আর কি। মানে এখন আপনার 42 বছর বয়স বলবেন, হয়তো আজ থেকে 5 বছর আপনাকে আবার 2-3 দাঁত তুলতে হবে। কারণ দাঁতের ওখানে যে একটা অ্যারেঞ্জমেন্ট আছে, আমাদের টিথ অ্যারেঞ্জমেন্ট থাকে বডির মধ্যে, উপর চল নিচে চল, এটা নষ্ট হয়ে যায় দাঁত তুললে। তো দাঁত তোলার আগে ভাববেন, আসুন চিকিৎসা করুন, এটা কমে ঠিক হয়ে যাবে। একদম। তাহলে যোগাযোগ তো করতে হবে। যোগাযোগ করতে চাইছেন তো? যদি যোগাযোগ করেন তাহলে কিন্তু চটজলদি ভালো হবে। আর যদি যোগাযোগ করতে আপনি বিলম্ব করেন, তাহলে আবার আপনাকে আপনার সমস্যা নিয়ে কিন্তু অনেক দিন পর্যন্ত কিন্তু ভুগতে হবে। আমরা অবশ্যই আলোচনায় ফিরবো, স্যারের থেকেও অনেক বিষয় নিয়ে আমরা আলোচনা শুনবো। তার আগে একটু চট করে বলে রাখি কোথায় কোথায় আমাদের চেম্বার রয়েছে। বনগাঁয় কিন্তু আমাদের চেম্বার থাকে, ডক্টর এন ভট্টাচার্যকে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন। ক্যানিং এ আমাদের চেম্বার রয়েছে, ডক্টর আর দে কে পাচ্ছেন। রায়গঞ্জের ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন। কাকদ্বীপে কিন্তু ডক্টর এস ভাদুরীকেই আপনারা কিন্তু পাচ্ছেন। খড়গপুর চেম্বারে ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন। বহরমপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে। মালদায় ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন। জামশেদপুর চেম্বারে ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন। কৃষ্ণনগরে ডক্টর এ হালদারকে পাচ্ছেন। কোচবিহার চেম্বারে ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন। গুরুত্বপূর্ণ দুটি চেম্বারের কথা বলবো, পূর্ব মেদিনীপুরের মেছেদা এবং হেরিয়া এবং মেছেদায় কিন্তু এবারে থাকছেন আমাদের সংস্থার ডিরেক্টর ডক্টর বি শর্মা। তাই যারা পূর্ব মেদিনীপুরে যোগাযোগ করতে চান স্যারের সাথে, তারা কিন্তু চটজলদি স্ক্রিনে দেওয়া এনবিপির নিজস্ব নাম্বারে কিন্তু ফোন করবেন। পাশাপাশি বলবো, আসানসোলে আমাদের চেম্বার রয়েছে, ডক্টর বি শর্মাকে আপনারা পাচ্ছেন। বর্ধমানে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে। হলদিয়ায় আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে। শিলিগুড়িতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। বোলপুরে আমাদের চেম্বার রয়েছে, ডক্টর বি শর্মাকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। দুর্গাপুরে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে। বাঁকুড়ায় আমাদের চেম্বার রয়েছে, ডক্টর এ হালদারকে পাচ্ছেন। গঙ্গারামপুরে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। আরামবাগে আমাদের চেম্বার রয়েছে, আরামবাগ চেম্বারেও কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে। আগরতলা ত্রিপুরার বন্ধুরা কিন্তু এবারেও পাচ্ছেন ডক্টর বি শর্মাকে। শিলচর আমাদের আসামের একটি গুরুত্বপূর্ণ চেম্বার, এবং সেখানে এবারে কিন্তু থাকছেন ডক্টর বি শর্মা। পুরুলিয়া আমাদের চেম্বার রয়েছে, ডক্টর এ হালদারকে পাচ্ছেন। গুয়াহাটিতে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। ঝাড়গ্রামে পাচ্ছেন ডক্টর এ হালদারকে। ডিব্রুগড়ে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। পেয়ে যাচ্ছেন দিল্লি চেম্বারে ডক্টর এস ঘোষালকে, এবং আলিপুর দুয়ারে পেয়ে যাচ্ছেন কিন্তু আবারও ডক্টর বি শর্মাকে। তার পাশাপাশি বলবো একটু কলকাতার কথা। কলকাতায় কিন্তু মধ্যমগ্রামে আমাদের সেন্টার রয়েছে, ল্যান্সটাউন হাজরাতে আমাদের কিন্তু সেন্টার রয়েছে, হাতিবাগানে আমাদের সেন্টার রয়েছে, খিদিরপুরেও কিন্তু আমাদের সেন্টার রয়েছে। তার পাশাপাশি হাওড়ায় শিবপুর, বাল্টিকুড়ি বাজার দাসনগর এবং বেলুড়ে কিন্তু আমাদের চেম্বার রয়েছে। তো সেখানেও চাইলে আপনারা যোগাযোগ করতে পারছেন। আর দক্ষিণ 24 পরগনার বন্ধুরা প্রত্যেক বৃহস্পতিবার করে কিন্তু আমতলায় পেয়ে যাচ্ছেন সংস্থার ডিরেক্টর ডক্টর বি শর্মাকে। তার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু অবশ্যই আপনাদের কিন্তু ফোন করতে হচ্ছে। এবং অস্থির বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করছি। আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলবো, মাসে একটি দিন, একটি সানডেতে আপনারা কিন্তু আমাদের সংস্থার ডিরেক্টর বি শর্মাকে পেয়ে যাচ্ছেন।
আমাদের কলকাতা সেন্টারে। তো সেই অনুযায়ী কামিং সানডেতে কিন্তু আপনারা যে রবিবার আমাদের আসছে সেখানে কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে। যদি রবিবার করেই কেউ ডক্টর বি শর্মাকে দেখাতে চান কলকাতার বুকে, স্ক্রিনে দেওয়া আমাদের নাম্বার অর্থাৎ 9830235527 বা 37 এই দুটি নাম্বারে কিন্তু অবশ্যই একটু ফোন করে নেবেন। আর যেহেতু আমরা অস্থির বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করছিলাম, আবার এই বিষয়ে আমরা আলোচনায় যাব, একটু কোমরে ব্যথার আলোচনায় আসবো। জানি না কতটা এখন এগোতে পারবো, তাও একটু শুনবো যে ঘাড়ে ব্যথা কাঁধে ব্যথা বুঝলাম কারণটা কি, তো কোমরে ব্যথাটা কেন আমাদের হচ্ছে? দেখুন, কোমর ব্যথার অনেক কারণ থাকে, সেটাও অ্যাকচুয়ালি আমাদের বললাম যে সিটিং পশ্চার, সেটার উপর ডিপেন্ড করে অনেক সময় কোমরে ব্যথা। মানে অ্যাকচুয়ালি একটা যে হয় বললাম যে সার্ভাইকাল স্পন্ডালাইসিস, এটা থেকে যে রেডিয়েটিং পেনটা হয় বললাম, যে পেনটা মানে ব্যথাটা আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকে। তো নিচের দিকে নামতে নামতে কোথায় আসবে? ফার্স্টে কোমরে আসবে। এবার কোমর হচ্ছে শরীরের একটা মানে পিলার টাইপের, এবং সেটা দুটো পায়ের মানে উপরের দিকটাতে আর নিচের দিকটাকে আপনাকে ধরে রাখছে। মানে আপনার বডি পুরো পার্টটাকে উপরে ব্রেন থেকে আরম্ভ করে কোমর থেকে আর নিচের পার্টটা কোমর আপনাকে মানে ব্যালেন্সিং ধরে রাখছে। তো কোমরে ব্যথা কি কারণে হয়? কোমরে ব্যথা হয় অনেক সময় ধরুন ঝুঁকে কিছু জিনিসটা তুলছেন, আপনি কোনো একটা কিছু পড়ে গেছে ঝুঁকে তুলছেন, বা কোনো কিছু কাজ ঝুঁকে করছেন। তো সেই সময় কি হয়, আমরা যদি প্রপারলি একটা পশ্চাৎ থাকে ঝোঁকার আগে, সেই প্রপার পশ্চাৎটা যদি আমরা না মেনটেন করি, আমরা যদি ডিরেক্ট ঝুঁকে যাই একদম মানে করি, তো পুরো চাপটা এসে পড়ে কোমরে। এবারে ধরুন কারো কেউ একটু ধরুন সুলো খায়, আমাকে একটু মোটা সোটা আছে ধরুন, সেই যদি এরকম ঝুঁকে কিছু জিনিস তোলে, তার তো কোমরে পুরো প্রেশারটা আসছে। তো এই জন্য সিঁড়ি ভাঙার ক্ষেত্রে একটা কোমরে প্রেশার পড়ে, মানে হ্যাঁ আমাদের হাঁটুতেও পড়ে, কোমরেও পড়ে। তো কোমরের প্রেশারটা হচ্ছে অনেক কারণে পড়ে, বসে 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 দীর্ঘক্ষণ কাজ করার জন্য একটা কোমরে প্রেশার পড়ে। তো সেইখানেও যে আমাদের কোমরে যে লাম্বার জয়েন্ট আছে, মানে লাম্বোসাক্রাল যে রিজিয়ন আছে, সেই রিজিয়ন আছে, সেইখানে আমাদের যে ওইখানেও যে আমাদের জেল থাকে, মানে যে কোমরের পুরো পাটটাকে ধরে রাখতে সাহায্য করে, সেটাও শুকিয়ে যায় দীর্ঘ অনেক কারণে, অনেক প্রবলেমের কারণে। তো সেইটা ইয়ে করে তখন কোমরে ব্যথা শুরু হয়। তো এই একটা সেটা একটা হয় লাম্বার স্পন্ডালাইসিস, মানে আমরা বলবো সার্ভিক্যাল স্পন্ডালাইসিস, যেটা সার্ভাইকাল রিজিয়ন হয়, মানে যেটা ঘাড়ের রিজিয়ন হয়, এটা হচ্ছে লাম্বার স্পন্ডালাইসিস, মানে কোমর রিজিয়ন হয়। তো দুটোর সঙ্গে দুটো রিলেটেড আছে। অনেক সময় এটা হতে পারে যে ফার্স্টে আমরা সার্ভাইকাল স্পন্ডালাইসিস এলো, দিয়ে আস্তে 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 মানে লাম্বার স্পন্ডালাইসিস এলো। আবার অনেকের আছে কি আগে লাম্বার স্পন্ডালাইসিস এলো, মানে আগে কোমরে ব্যথা এলো, তারপরে সেটা কোমর থেকে ঘাড়ে। তো এটা যে ব্যাপারটা আছে কোমর থেকে ঘাড়, ঘাড় থেকে কোমর, এই ব্যথাটা কিন্তু উপর নিচ করে। মানে এরকম না যে কারো ক্ষেত্রে শুধুমাত্র কোমরে ব্যথা হলো ঘাড়ে হতে পারে, হ্যাঁ না হতে পারে, কিন্তু আপনি চিকিৎসা না করলে আপনার আস্তে আস্তে ব্যথাটা ঘাড়ের দিকে যেতে পারে। তারপরে অনেক ক্ষেত্রে রয়েছে কোমরের থেকে ব্যথাটা আপনার আস্তে আস্তে হাঁটু হয়ে পায়ে নেমে যাবে, মানে আপনার কোমর থেকে থাই রিজিয়ন হয়ে আপনার হিপ জয়েন্ট হয়ে হাঁটুতে নি জয়েন্ট, তারপর নি জয়েন্ট থেকে আমার অ্যাঙ্কেল জয়েন্টে ব্যথাটা সরায়। তো এটা হচ্ছে পুরো বডি স্ট্রাকচারে যে যার একদম লাস্টে যে বাতের ব্যাপার, যে আর্থ্রাইটিস ব্যাপারটা, তার ক্ষেত্রে এটা হবে, এদের প্রথমে এটা হয় না। তো কোমর ব্যথার ক্ষেত্রে খুব ভালো চিকিৎসা হয়, খুব ভালো ট্রিটমেন্ট হয়, কোমর ব্যথা খুব সহজে সেরে যায়। কিছু ব্যায়াম থাকে করতে হয়, কিছু খাওয়া দাওয়ার ব্যাপার থাকে সেটাও শুনতে হয়, করলে লাইফস্টাইল ঠিক করলে কোমর ব্যথা, ঘাড়ের ব্যথা, সমস্ত ব্যথা সেরে যায়। একদম। তবে স্যার খুব ভালো একটা কথা বললেন, যদি আপনি উদাসীন হন, যদি আপনি সচেতন না হন নিজের সমস্যাকে নিয়ে, তাহলে বুঝতে পারছেন তো একটা জয়েন্ট থেকে, একটা বিগ জয়েন্ট থেকে আরেকটা বিগ জয়েন্টে আপনার সমস্যা অনায়াসে কিন্তু পৌঁছে যেতে পারে। তাই ভুগবেন কিন্তু আপনি, কষ্ট কিন্তু পাবেন আপনি, নিজের কাজকর্ম করতে পারবেন না কিন্তু আপনি। সচেতন করছেন ডাক্তারবাবুরা। যদি আপনারা নিজেদের সমস্যা থেকে বের হতে চান, তাহলে কিন্তু অবশ্যই রয়েছে আপনাদের জন্য এনবিপির দরজা খোলা। তো একটু পৌঁছে যেতে হবে। কে আছেন বলবেন? নমস্কার। হ্যাঁ নমস্কার, হ্যাঁ, কে বলছেন? আমি অমিত মন্ডল বলছি। হ্যাঁ অমিত বাবু, কোথা থেকে ফোন করছেন? না হ্যাঁ, কি সমস্যা আছে বলুন। আমার বয়স হচ্ছে 32। একটু একটু জোরে বলুন না প্লিজ, শোনা যাচ্ছে না, আর একটু জোরে বলুন। হ্যাঁ বলছি, আমি কিছুক্ষণ বসে কাজ করার পর হুম। উঠে দাঁড়াতে পারি না, কোমরে ব্যথা হয়। বয়স কত আপনার? 32। মাত্র 32 বছরে কোমর ব্যথা শুরু হয়ে যাচ্ছে, তাই তো? হ্যাঁ। ওকে স্যার, বলছেন। আচ্ছা, আপনার বডি ওয়েট কত? বডি ওয়েট 60 কেজি আছে। 60 আছে, মানে আপনি বেশি মানে মোটা সোটা নন রোগা, তাই তো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। আর আপনি কি মানে বসে কি বাড়িতেই কাজ করেন না অফিস টফিস যেতে হয়? না, বাইরেও কাজ করি। বাইরেও যেতে হয় তো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। তো আপনি এটা কতদিন ধরে হচ্ছে এটা? হ্যাঁ হচ্ছে এই 15-20 দিন মতো ধরে হচ্ছে। আচ্ছা আচ্ছা, কোনো মেডিসিন কিছু খেয়েছেন? কোনো মেডিসিন বা কোনো কিছু করেছেন? এমনি ডাক্তারের কাছে দেখিয়ে ওষুধ আচ্ছা মলম খেয়েছেন, লাগাই। কিন্তু হ্যাঁ, দেখছি। কি কমেছে একটু না কমেনি? মলম না গেলে কমে যাচ্ছে আবার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে আমি বলছি, আপনি শুনুন স্ক্রিনে। দেখুন, আপনার যে সমস্যা বললেন, এটা হচ্ছে আপনার যে কোমরে ব্যথা বললেন, দীর্ঘক্ষণ বসে, আমি বললাম একটা না দীর্ঘক্ষণ বসে কাজ করছেন, ইয়ে করছেন, তো আমার অনেক সময় উঠতে গেলে কোমরে একটা পট করে আওয়াজ হয় বা কোমরে ব্যথা করে। তো এটা আপনার যে মানে লো ব্যাক পেন হতে পারে, আবার এটা আপনার লাম্বার স্পন্ডালাইসিস হতে পারে, দুটো আলাদা জিনিস। এটা কিন্তু আপনার না দেখে বলা ঠিক নয়। তো আপনি এটা কোমরের একটা এক্সরে করে আপনি আমাদের আপনার বাড়ির কাছাকাছি নিয়ারেস্ট চেম্বার আছে আমাদের এনবিপি, সেখানে আসুন, কোমরের একটা এক্সরে করে নিয়ে আসুন। তাহলে কি হয়, জিনিসটা বুঝতে সুবিধা হবে কি হয়েছে, এক্সরে করে এক্সরে রিপোর্টটা নিয়ে আসুন।
আর ব্যাপারটা হচ্ছে এটা যে আপনি দীর্ঘক্ষণ একটানা বসে থাকবেন না, মানে একটানা বসে থাকা না খুব বাজে জিনিস একটা। একটানা বসে বসে দীর্ঘক্ষণ কাজ করার মাঝে একটু যদি ওঠা করে মুভমেন্ট করেন বডিটাকে, তো বডিটা ভালো থাকবে। আর আপনি যদি একটানা ধরুন 1-2 ঘন্টা 2 ঘন্টা বসে আছেন, কোনো কাজ করছেন অফিসের বা কিছু একটা করছেন, একটানা বসে সিনেমাই দেখছেন, সেটাও কিন্তু ঠিক না। মাঝে একটু পজ করে বা একটু কিছু যে কাজটা করছেন বন্ধ করে একটু উঠে হাঁটাচলা করুন, বডিটাকে মুভমেন্ট করুন। এক জায়গায় একটানা বসে থাকলে আপনি রোগা হলেও হবে আর মোটাসোটা হলেও ব্যথা হবে। তো এই যে বললেন ব্যাপারটা হচ্ছে, এটার জন্য আপনার একটু এক্সারসাইজ করতে হবে। সকালে ঘুম থেকে ওটা একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করুন, একটু হাঁটাচলা করুন। এটাকে ফেলে রাখবেন না, এটা ফেলে রাখলে কি হবে, কোমর থেকে ব্যথা আস্তে আস্তে হাঁটুর দিকে নামবে। আর আজকে কোমরে ব্যথা করছে, কালকে দেখবেন হাঁটুতে ব্যথা করবে আপনার। তো এই জন্য এই ব্যথাটাকে ফেলে রাখবেন না। এটা চিকিৎসা খুব ভালোভাবে আছে আয়ুর্বেদে। এটা আপনার যে এখন যদি শুরু হয় ব্যাপারটা, আপনি বললেন তো 18-20 দিন হচ্ছে, 1 মাস হচ্ছে, তো এটা আপনার 2-3 মাসের মধ্যে সেরে যাবে। একবার দুবার আপনি আসুন, মেডিসিন খান, ফলো আপ করুন, আমরা যা বলবো সেটা শুনুন, ডায়েট রেজিমেন্ট সবকিছু আমরা চেঞ্জ করুন, আপনার সবকিছু এই রোগটা সেরে যাবে। একদম। আর তার জন্য কিন্তু অবশ্যই একটু যোগাযোগ করতে হবে। বলছি না যে এনবিপি তেই আপনারা পৌঁছে যান, যে কোনো ভালো সংস্থা, যে কোনো ভালো চিকিৎসকের পরামর্শ নিন। শুধুমাত্র মাথায় রাখবেন, যেখানে আপনি পৌঁছচ্ছেন সেখানে সারা জীবন ওষুধ খেতে হবে না তো। সেখানে একটা নির্দিষ্ট সময়ের পর আপনার চিকিৎসক আপনাকে সুস্থ করতে পারবেন তো, বা আপনাকে খুব পেইনফুল কোনো প্রসেসের মধ্যে দিয়ে এগোতে হবে না তো। অর্থাৎ ইনজেকশন বা স্টেরয়েড মেডিসিন বা আপনার অপারেশন, এরকম কোনো সাজেশন আপনাকে দেওয়া হবে না তো। আর এই সবকিছু থেকে যদি আপনি নিজেকে এড়িয়ে রাখতে চান, এড়িয়ে রেখে যদি এগোতে চান, তাহলে কিন্তু আপনার জন্য এনবিপি আমার মনে হয় বেস্ট চয়েস। তো আপনারা যোগাযোগ করতেই পারেন এনবিপি তে। তার জন্য টিভি স্ক্রিনে যাচ্ছে নাম্বার 9830235527 বা 37। আর ঠিক এই বিষয়টা নিয়ে আমরা ডাক্তারবাবু আলোচনা করছিলাম যে কোমরে ব্যথা, এবং এখন যে বিষয়গুলো দেখি যে কোনো তো বয়স নেই, মানে ব্যথার সমস্যা বা যেটা আগেকার দিনে আমাদের ঠাকুমা দিদারা বলতো বাতের ব্যথা, সেটা মানে বয়স্কদের রোগ। বয়স হবে তাও তো হতেই পারে, কিন্তু 32 বছর 35 বছর এত অল্প বয়সে কেন হচ্ছে আমাদের সমস্যা? হ্যাঁ, অ্যাকচুয়ালি এটা অল্প বয়সে হওয়ার কারণ হচ্ছে লাইফস্টাইল চেঞ্জ। আজ থেকে 50 বছর আগে লাইফস্টাইল ছিল না যে মানুষ বসে কাজ করবে বা করবে, তাকে মাঝে মধ্যে উঠতে হতো, বেরোতে হতো, কাজ করতে হতো, বা করতো, বেরোতো, খেলাধুলা করতো। মেন কথা হচ্ছে খেলাধুলা করতো। এখন তো খেলাধুলা উঠেই গেছে, মানে খেলাধুলা করাই হয় না বলতে গেলে। বিকেলবেলা তো সে যে কাজে আছে সে কি বিকেলবেলা খেলাধুলা করতে হবে না। তো খেলাধুলা না করলে এক্সারসাইজ করতে হবে। এবার কেউ সকালে 8টা-9টার সময় ঘুম থেকে উঠে 9:30টার সময় বেরিয়ে যায়, 10টা থেকে অফিস আছে বলে, তাহলে সেটা হলো না, তাহলে এক্সারসাইজও হলো না, খেলাধুলা হলো না, কিচ্ছু হলো না। তো বডি তো একটা, যেমন আমরা জিনিসপত্র যে কোনো যন্ত্রপাতি বা গাড়ি ঘোড়া যাই করি না কেন, সেটা যেমন একটা এক্সপায়ার ডেট আছে বা সেটাকে কাজ করাতে হয়, সার্ভিসিং করাতে হয়, যেটাকে বলি একটা সার্ভিসিং করাতে যাচ্ছি গাড়িটাকে আমরা বা এটাকে। তো সেই ব্যাপারটা হচ্ছে বডিটাকে তো কিছু করতে হয়। বডিটাকে আমরা কি করি, আমরা সারাদিন কাজ করছি, চেয়ারে বসে থেকে দীর্ঘক্ষণ অফিসে বা ট্রেনে বাসে যাচ্ছি, উঠছি, নামছি, এই করছি। তো এই সমস্যাটা আপনার দীর্ঘক্ষণ চলতে থাকলে কি হবে, তো আপনার ব্যথা হচ্ছে। এক্সারসাইজ করলে, বডি ফিট থাকলে দেখবেন অনেক জায়গায় যারা এক্সারসাইজ করে, যারা অ্যাথলেটিক হয়, তাদের এত সমস্যা হয় না, কারণ তারা এক্সারসাইজের মধ্যে থাকে। তো সেটা আলাদা ব্যাপার। আমরা তো অ্যাথলেটিক নই, আমাদের তো লাইফস্টাইল আলাদা। তো আমাদের কি করতে, সকালে উঠে একটা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে হবে। আমরা একটু হাঁটাচলা করলাম, তাহলে কি হবে, এই জিনিসটা করলে আপনার আস্তে আস্তে যে সমস্যাটা হচ্ছে এটা নির্মূল হয়ে যাবে আর কি। একদম। তাহলে আপনার সমস্যা থেকে আপনি তো বের হতেই পারেন, এবং তার জন্য আরেকটা কাজ আমরা আপনাদের জন্য করতে পারি। সেটা হচ্ছে যারা পৌঁছে যাচ্ছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে, তারা কতটা ভালো আছেন সেই ছবিটা একটু আপনাদের সামনে তুলে ধরি, এবং তারপর ফিরে আসছি অনুষ্ঠানে। আপনার নাম? তাপসী দাস। কোথায় বাড়ি আপনার? কৈখালী রামকৃষ্ণপল্লী। কি রোগে ভুগছিলেন আপনি? হাঁটুর ব্যথা। কতদিন ধরে ভুগছেন? তা 10-15 বছর হবে। এর আগে কোনো জায়গায় ট্রিটমেন্ট করেছিলেন? অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট করেছিলাম, কিন্তু কোনো হয়নি। অ্যালোপ্যাথি কোনো সুরাহা পাননি? কোনো সুরাহা পাইনি। ডক্টর বি শর্মার কাছে কবে আসেন আপনি? ওনার কাছে তো এসেছে 15 দিন হলো, মানে 2 সপ্তাহ। 2 সপ্তাহ আপনি ওষুধ খেয়েছিলেন ওনার? খেয়ে এখন কেমন আছেন? খেয়ে এখন আমি খুবই ভালো আছি। মানে আগের তুলনায় আপনি অনেকটা সুস্থ? অনেকই সুস্থ, হাঁটতেও পারছি। এতদিন হাঁটতে পারতাম, মানে হাঁটতে পারতেন না, এখন হাঁটছেন? এখন হাঁটতে পারছি। এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের ট্রিটমেন্টে এখন অনেকটা সুস্থ আপনি? ওকে। আপনার নাম কি? নাম প্রবীর মণ্ডল। কোথায় থাকেন? সোনারপুর থানার অন্তর্গত নবাসান গ্রাম। আচ্ছা, আপনার কি অসুখ হয়েছিল? অসুখ হয়েছিল আর্থারাইটিস। হ্যাঁ, মানে আর্থারাইটিস যন্ত্রণা হতো, আচ্ছা, পায়খানারও সমস্যা ছিল। আচ্ছা, এখানে আপনি কতদিন ধরে ট্রিটমেন্ট করাচ্ছেন? 15 দিন। আচ্ছা, এখানে ট্রিটমেন্ট করিয়ে কেমন এখন আছেন 15 দিনের ওষুধ খেয়ে? আপাতত অনেকটাই ভালো। আচ্ছা, আপনার মানে এমনি আর কি কি সমস্যা ছিল? কোমরের যন্ত্রণা ছাড়াও আর কিছু সমস্যা ছিল? কোমরের যন্ত্রণা ছাড়া আর অ্যালার্জি বা এই সব সমস্যাগুলি
কানে ঠান্ডা লেগে যন্ত্রণা হতো, আচ্ছা, সেটা অনেকটা কমেছে 15 তো দিনের 15 দিনে ওষুধ খেয়ে আপনি অনেক উপকার পেয়েছেন। অনেকটা উপকার পেয়েছি। মৌসুমী সরকার, কোথায় বাড়ি? রানীহাটি। কি রোগে ভুগছিলেন আপনি? কোমরে ব্যথা, পায়ে ব্যথা, নার্ভ ব্লক ছিল। কতদিন ধরে এই রোগে ভুগছেন? নার্ভ ব্লকটা কিছুদিন হয়েছিল, কোমরে ব্যথাটা 6-7 বছর। এর আগে কোনো জায়গায় ট্রিটমেন্ট করিয়েছিলেন? হ্যাঁ, অ্যালোপ্যাথি ডাক্তার দেখিয়েছি। অ্যালোপ্যাথিক যে ট্রিটমেন্টটা করিয়েছিলেন তাতে কোনো সুরাহা পেয়েছিলেন? ওই ব্যথা সেরে যেত, আবার ব্যথা হয়ে যেত। মানে যতদিন ট্রিটমেন্ট করিয়েছেন ওষুধ খেলে ঠিক থাকতেন, আবার আগের মতো? হ্যাঁ, ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আপনি কতদিন রয়েছেন? মাস 6। মাস 6 মাস ওষুধ খেয়ে এখন আপনি কতটা সুস্থ আছেন? এখন ভালোই সুস্থ আছি। ভালোই হয়েছেন, তাই তো? তাহলে এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে আপনি ট্রিটমেন্টে এখন সুস্থ। সুস্থ আছি। খালি করতে ডাক্তারবাবু বললেন ভালো হয়ে গেছে। আপনার নাম? আমার নাম ধনঞ্জয় দাস। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি হচ্ছে ডুমুর ব্লক। কি রোগে ভুগছেন আপনি? আমি এখন ওই পেচ্ছাপের রোগের জন্যই ভুগছি। মানে পোস্টেডের প্রবলেম? Prostate-এর আর কি problem। প্রবলেম আছে আপনার? আর সেরকম কোনো প্রবলেম নেই, কিডনির যে সমস্ত প্রবলেম ছিল। আচ্ছা, হ্যাঁ, কিডনির সমস্যায় কি আগে ভুগছিলেন? না, আমি কিডনির সমস্যা ভুগিনি। আচ্ছা, তবে পেচ্ছাপটা ক্লিয়ার হচ্ছিল না বলে ওই সমস্যাটা ফিল করছিলেন। ফিল মনে করছি। এর আগে কোনো জায়গায় ট্রিটমেন্ট করিয়েছেন? এই জায়গায় অনেক জায়গায় ট্রিটমেন্ট করেছিলাম, অ্যালোপ্যাথি। অ্যালোপ্যাথিকে ট্রিটমেন্টটা করে কোনো সুরাহা পেয়েছিলেন? পুরা কিছু পাইনি, মানে কিছুই এবার পাননি? কিছুই পাইনি, বেড়ে গেল। আচ্ছা, অ্যালোপ্যাথিকে ট্রিটমেন্ট করে আপনার বেড়ে গেছিল? বেড়ে যাওয়ার পর আমি জুন মাসের 6 তারিখে আমাকে অপারেশনের ডেট দেয়। আমি অপারেশন না করে আমি এই 6 তারিখ অপারেশনটা না করে আপনি ডক্টর বি শর্মার কাছে আসেন? হ্যাঁ, যোগাযোগ করে এবং প্রমোদ শর্মা এবং নিরঞ্জনা ভট্টাচার্য আচ্ছা। যোগাযোগ করে আমি ওনার প্রোগ্রাম দেখে এই ওষুধ খেয়ে 15 দিনের ওষুধ খেয়ে আমি যখন সুস্থ হতে লাগলাম। আপনি ওষুধ কতদিন খেয়েছেন? প্রায় 4 মাসের মতন হলো ওষুধ। 4 মাস ওষুধ খেয়েছেন, কিন্তু এখন ওষুধ খেয়ে আপনার যে সমস্যাগুলো ছিল এখন কেমন আছে? এখন আমি পুরোপুরি সুস্থ আছি। মানে পুরোপুরি আপনি সুস্থ বোধ করছেন? করছি, ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে এখন আপনি অনেকটাই সুস্থ? অনেকটা সুস্থ আছি। এনবিবি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে ট্রিটমেন্ট করে আপনি এখন অনেকটা সুস্থ বোধ করছেন, তাই তো? হ্যাঁ। এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের বিশেষ অনুষ্ঠানে আরো একবার আপনাদের সকলকে স্বাগত জানাবো এবং গুরুত্বপূর্ণ একটি দিক নিয়ে আমরা আলোচনা করছি, সেটা হচ্ছে অস্থির সমস্যা। সব থেকে বেশি যে ফোনটা বা যে পেশেন্টদের আমরা পাই তারা দুটো সমস্যা নিয়ে আসে, এক তো হাঁটুর সমস্যা, দ্বিতীয়ত কোমরের সমস্যা। তাছাড়া অন্যান্য ক্রিটিক্যাল সমস্যা তো রয়েছে, তবে এই দুটো সমস্যার উপরে আমাদের যথেষ্ট বেশি কিন্তু ডাক্তারবাবুদের নজর থাকে, তাদের রিসার্চ ওয়ার্ক থাকে, কিভাবে অস্থির সমস্যার মধ্যে কোমরে এবং হাঁটু ব্যথাটাকে চটজলদি ঠিক করা যায় সেদিকে কিন্তু অবশ্যই তাদের চিন্তা ভাবনা থাকে, এবং কিভাবে অপারেশন ছাড়াও আপনাদের ভালো রাখা যায় সেই দিকটাতেও কিন্তু ডাক্তারবাবুদের নজর থাকে। যেহেতু লাম্বার স্পন্ডিলাইটিস নিয়ে কথা বলছিলাম এবং ডাক্তারবাবু বলছিলেন বিষয়টা নিয়ে, যে আমরা শুনছিলাম যে এই সমস্যাটা কি এরকম কোনো ব্যাপার আছে যে মহিলাদের বেশি পুরুষদের কম, বা পুরুষদের বেশি মহিলাদের কম, বা অল্প বয়সীদের এটা হবেই না, শুধুমাত্র বয়স্কদের জন্য এই রোগটা, ব্যাপারটা কি এটা কাদের জন্য সমস্যা? এটা একটা অনেক বড় কোশ্চেন, এটা অনেক বড় উত্তর হবে। তো এটা একটু ডিপেন্ড করে ভ্যারিয়াস ফ্যাক্টরের উপর, ঠিক আছে? হ্যাঁ, মহিলাদের বেশি ব্যাপারটা নয়। তো দেখতে গেলে ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি যদি বডি দেখতে যায়, তো আমাদের পুরুষদের তুলনায় মহিলাদের একটু কম থাকে। মানে ক্যালসিয়াম ডেফিসিয়েন্সিটা ওদের তাড়াতাড়ি আসে। ধরুন একটা পুরুষের ক্ষেত্রে নর্মাল এটা যদি 40 বছরে আসে বা 35 এজে আসে, তো মেয়েদের ক্ষেত্রে 30 পরে সেটা আস্তে আস্তে ক্যালসিয়াম বডির মধ্যে কমতে থাকে আর কি, এটা ন্যাচারালি। তো হতেই পারে, ওই জন্য তাদেরকে মাঝে মধ্যে বলা হয় আয়রন ট্যাবলেট খেতে, বা ক্যালসিয়াম মাঝে মধ্যে বলা হয় যে ক্যালসিয়ামের ট্যাবলেট বা কিছু খেতে বলা হয়। তো এটা দরকার চাই না, আগে তো কেউ খেত না, আগে তো এমনিতেই নর্মাল খাওয়া দাওয়া করলে ই করলে তো ক্যালসিয়াম বডিতে ঠিকঠাক থাকতো। তো আরেকটা কারণ হচ্ছে মেয়েদের ক্ষেত্রে বেশি হওয়ার, যেটা হচ্ছে সিজার করলে। ধরুন সিজারিয়ান বেবি যদি কেউ নেয়, তাকে কোমরে বা তাকে কোমরের উপরে পিঠে তাকে একটা ইঞ্জেকশন দেওয়া হয়, যেটা একটা অ্যানাস্থেসি দেওয়া হয় আর কি, তাকে লোকাল অ্যানাস্থেসি দেওয়া হয়। সেটার পরে তাকে করে তার সিজারিয়ান বেবিটা তাকে দেওয়া হয় আর কি। তো সিজারিয়ান ডেলিভারির পর কি হয়, মহিলাদের ওই যে একটা ইঞ্জেকশন দেওয়া হচ্ছে সেটা একটা সাইড এফেক্ট পড়ে। কারণ যে কোনো জিনিসের আমরা যদি কোনো কিছু করি, বা বলুন না ব্যথার সময় অনেকে কি করে, ব্যথা কমানোর জন্য ইঞ্জেকশন পর্যন্ত নিয়ে নেয়। আমি এটাও দেখেছি অনেক কেসে, যে ব্যথা নিতে পারছে না, আপনার পেন কিলার কাজ হচ্ছে না, একটা ইঞ্জেকশন নিয়ে নিল, তারপর ব্যথা কমে গেল। কিন্তু এটারও একটা সাইড এফেক্ট পড়ে, আগামী দিনে 10 দিন 15 দিন বা 1 মাস পর দেখবেন সেই ইঞ্জেকশনেও ডোজ বাড়াতে হচ্ছে। কারণ ইঞ্জেকশন যেটা নিচ্ছে অ্যানাস্থেসিক করছে, ওই যে আপনার যে লাম্বার রিজন ওই জায়গাটা পরবর্তীকালে সিজারিয়ান বেবি নেওয়ার পর ধরুন 5-6 মাস পরে ওই আপনার সেই মেয়ের ক্ষেত্রে ব্যথা শুরু হয়ে যাচ্ছে। এটা নর্মাল ডেলিভারিতে হয় না, সিজারিয়ান ডেলিভারিতে হতে পারে, অনেকেরই হয়। এটা শুনবেন যে বেবি নিয়েছে, তার 6 মাস 1 বছর পর থেকে তার কোমর ব্যথা শুরু হয়ে গেছে।
অন্য কোনো কারণ না, জাস্ট ওই ইঞ্জেকশনটা নিয়েছিল অ্যাজ এ সাইড এফেক্ট হিসেবে জিনিসটা হয় আর কি। তো এটা যদি করার নেই, এখন তো সবাই সিজারিয়ান ডেলিভারি নেয়, তো এখন কিছু করার নেই, সেটাকে মেনে নিতে হবে। তো এটা হলে এটা হতে পারে, এটা একটা কারণ হলো। 2 নম্বর কারণ হলো যেহেতু হাড়ের ক্ষেত্রে ক্যালসিয়াম, বললাম যে ক্যালসিয়াম ডিপোজিশন মানে ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি পুরুষের তুলনায় মহিলাদের তাড়াতাড়ি হতে পারে। তো সেক্ষেত্রে একটা ব্যাপার থাকে যে মহিলাদের একটু তাড়াতাড়ি কোমর ব্যথা আসতে পারে, বা তারা অনেকে আমাদের ইন্ডিয়াতে কি হয়, মহিলারা বাড়িতে কাজকর্ম করে বা মানে বাড়িতে ঝাড় দেওয়া বলো বা অন্য কিছু কাজ করা বলো, কাপড় কাজ সবকিছুই করতে হয়। মেশিন আছে যাতে ওয়াশিং আলাদা ব্যাপার, কিন্তু সবাই তো নেই, কেউ তো বসে কাজ করে। তো বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, শুকে কাজ করতে হলে কোমরের উপর চাপটা পড়ে, তো কোমরের উপর চাপ পড়লে সেক্ষেত্রে ব্যথা হতে পারে। তো এরকম বিভিন্ন কারণ থাকে আর কি। তো যে ব্যথাটা লাম্বার স্পন্ডাইলিটিস ব্যথা সেটা আলাদা, আর একটা লোয়ার ব্যাক পেনের ব্যথা আলাদা, যেটা রেডিয়েটিং পেন হয়, যেটা ব্যথাটা কোমর থেকে নিচের দিকে নামে, সেই ব্যথাটা হচ্ছে লাম্বার স্পন্ডাইলিটিসের ব্যথা। কিন্তু যে ব্যথাটা কোমরের মধ্যে থাকে, কোমর থেকে নিচের দিকে নামে না বা উপরের দিকে ওঠে না, সেটা হচ্ছে লোয়ার ব্যাক পেন বা লো ব্যাক পেন। দুটো সম্পূর্ণ আলাদা। অনেকে দেখবেন কিছু একটা মলম লাগিয়ে নিল বা কিছু একটা স্প্রে লাগিয়ে নিল, ব্যথাটা কমে গেল, সেটা সাময়িক ট্রিটমেন্ট। সেটা করে 2 দিন 3 দিন 4 দিন হয়তো ঠিক থাকলো, কিন্তু 2 মাস 3 মাস 4 মাস পর সেই স্প্রেতেও কাজ হচ্ছে না, তখন থেকে আবার মেডিসিন খেতে হচ্ছে। তো এইটার এই সবকিছু ছাড়িয়ে, এই সবকিছু কমপ্লিকেশনকে ছাড়িয়ে নর্মাল ট্রিটমেন্ট করুন। আপনি আমাদের আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করুন, আমাদের এনবিবি চেম্বারে আপনি আসুন, আপনার ট্রিটমেন্ট হবে। আপনার দরকার হলে আপনাদের যে আমাদের যে পঞ্চকর্মা থেরাপি আছে, যে 5টা থেরাপির মধ্যে দিয়ে আপনাকে বডিকে ডিটক্সিফাই করা হয়, সেটাও হবে। তো এগুলো করলে আপনার কোমরে ব্যথা, ঘাড়ের ব্যথা, যে ব্যথা আছে যেখানে যেখানে আছে, এই থেরাপি করলে আপনার যদি মেডিসিন খেয়ে আপনার ধরুন 3-4 মাস থাকতো, থেরাপি করলে সেটা আপনার 2 মাসের মধ্যে সেরে যেতে পারে, আপনার সেই জায়গা চলে আসতে পারে। তো থেরাপি করলে বডির যে আপনার মানে থেরাপি হচ্ছে একটা বডি সার্ভিসিং বলতে পারে, বডিকে আমরা সার্ভিস করছি। বডির যেখানে যেখানে মানে অ্যাকচুয়ালি সে বাংলায় বলে না, জং ধরে গেছে বডিতে, যেখানে যেখানে জং ধরে গেছে সেখানে সেখানে জং ছাড়ানোটাই বলছি আমরা পঞ্চকর্মা থেরাপি। এটা করলে আপনি যদি 15 দিন এটা করেন বা 1 মাস এটা করেন, তো আপনি একটা খুব ভালো ফল পাবেন। আপনাকে এতদিন মেডিসিন খাওয়ার দরকার পড়বে না, আপনি 1-2 মাসের মধ্যে আপনি যে ব্যথার আছে সেটা পুরো সেরে যাবে আপনার। একদম। বন্ধুর সঙ্গে একটু কথা বলবো, কে আছেন বলবেন। নমস্কার। নমস্কার, আমি চিন্তা বলছি মেদিনীপুর থেকে। মেদিনীপুর থেকে বলুন, কি সমস্যা আছে? সমস্যা আমার মানে 1-1.5 বছর আগে পিঠে একটু ব্যথা বেরিয়েছিল। হ্যাঁ, কি হয়েছিল 1-1.5 বছর আগে? পিঠে একটা ব্যথা বেরিয়েছিল, মানে বাহুর নিচে একটা ব্যথা হয়েছিল। তো ডক্টর দেখি ওষুধ খেয়েছিলাম, ওষুধ খেতে কমে গেছিল, আবার মানে এই 2-3 দিন ধরে আবার হচ্ছে। কোথায় যে পিঠে হয়েছে? হ্যাঁ, ওই বাহুর নিচে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কোথাও কিছু পড়ে টড়ে গেছিলেন বা কোথাও কিছু হয়েছিল কি, এটা না এটা এমনি হয়েছিল? না, একবার পড়ে গেছিলাম সাইকেল থেকে, কিন্তু তখন কিছু ব্যথা হয়নি, অনেকদিন পরে ব্যথাটা বেরিয়েছিল, কি জন্য হয়েছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে তখন কিছু হয়নি, এখন হচ্ছে। বয়স কত বলেন আপনার? বয়স 24। 26? 24। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি বলছি, আপনি স্ক্রিনে শুনুন। দেখুন, যেটা বললেন আপনার যে ব্যথা হচ্ছে, মাঝে ওষুধ খেয়েছিলেন, আবার কমে গেছিল, এখন আবার হচ্ছে। আমি এটা একটু আগে বলছিলাম যে এটা পুরোপুরি আপনার রুট ট্রিটমেন্ট হয়নি। আমরা সেই মুহূর্তে ব্যথা হয়েছিল, পড়ে গেছিলেন। তো একটা হয় না, আমাদের অনেক ক্ষেত্রে হয়, দেখবেন হাড়ের ব্যথার ক্ষেত্রে, অস্থি ব্যথার ক্ষেত্রে সাথে সাথে রিয়েক্ট করে না। মানে আপনি ধরুন ছোটবেলায় কোথাও পড়ে গেছেন বা এই করেছেন, তো ঠিকঠাক তখন একটা সেরে গেছিল, পরবর্তীকালে দেখবেন ওটা ব্যথা উঠে আসতে পারে যদি খুব সেই মুহূর্তে ড্যামেজ হয়ে থাকে আপনার বোনসে। তো একটা কথা ছিল আগে যে হাড়ের ব্যথা সহজে যায় না বা হাড়ের ব্যথা সহজে আসে না, কিন্তু এলে সহজে যায় না। তো আজকে আপনি পড়ে আছেন, আজ থেকে ধরুন তখন আপনার বয়স ছিল 10-12 বছর বা 20 বছরই ছিল, 4-5 বছর আগে কথা বলছি আমি। তো সেক্ষেত্রে কি হয়, টাইম চলে এসছে, আপনার সেই মুহূর্তে আপনার বডির মধ্যে সবকিছু ঠিকঠাক ছিল, ক্যালসিয়াম বলুন যাই বলুন, তো সেই মুহূর্তে কিছু মনে হয়নি। এবার আস্তে আস্তে আপনার লাইফস্টাইল পাল্টাচ্ছে, কাজকর্মের যে ব্যাপার আসছে, প্রেশার বাড়ছে, বা আপনার বডি সবকিছুই মানে সেই ব্যাপারটা দিতে পারছে না, যেটা কম বয়সে আপনার ক্ষেত্রে ছিল না, সেটা এখন আসছে। তো হাড়ের ব্যথা সহজে যায় না, একটা কথা আছে, হাড়ের ব্যথা অনেক পরে যায়। মানে প্রথমে এলে ওটা একবার মাঝখানে মেডিসিন খেলে সেরে গেলো, দিয়ে আবার 5 বছর 6 বছর পরে হাড়ের ব্যথা আসছে। তখন দেখবেন সেই কারণেই ব্যথাটা আসছে, যেখানে পড়ে গেছিলেন, যে চোট পেয়েছিলেন, সেই প্রপার স্পেস থেকে আপনার যে জায়গাটা আসছে। আবার কি হয়, এটা হচ্ছে রুট ট্রিটমেন্ট করতে হয় একদম, যে আপনার যে কারণে জিনিসটা হয়েছে, হয় পড়ে গিয়ে হয়েছে বা কোনো আপনার হেয়ার লাইন ফ্র্যাকচার হয়েছে বা কিছু হয়েছে, আপনি হয়তো দেখুন সেই মধ্যে পড়ে গেছিলেন, হয়তো আপনার হেয়ার লাইন একটা ফ্র্যাকচার এসেছে, হালকা একটা ফ্র্যাকচার এসেছিল, আপনি এক্সরে করেননি, দেখলেন ব্যথাটা নেই, ফুলে টুলে নেই, ঠিক আছে, তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই, বাড়ির দেখে কিছুই নেই। তো হতে পারে সেটা আপনাদের সেই মুহূর্তে হেয়ার লাইন ফ্র্যাকচার হয়েছিল, মানে একটা হালকা ফ্র্যাকচার আসতে পারে, যেটা কোনো ক্ষতি করে না, কিন্তু পরবর্তীকালে সেটা থেকে একটা আর্থ্রাইটিক চেঞ্জেস আসতে পারে, যেটা হয়তো আপনার এই মুহূর্তে এসছে। তো এইটার খুব ভালো ট্রিটমেন্ট বললাম একটু আগে, আয়ুর্বেদে আছে। আপনার যদি এটাতে আর্থ্রাইটিস এসেও থাকে এটার জন্য, তো এটা একটা এক্সরে করলে জিনিসটা বোঝা যাবে। আপনাকে এক্সরে করে নিয়ে আসা দরকার নেই, আপনি আসুন ফার্স্টে, আপনার দেখি, আপনার কাছ থেকে শুনি কি হয়েছে, আর জিনিসটা শুনলে কি হবে, আপনাকে ডিরেক্টলি জিনিসটা বোঝা যাবে। তারপরে আপনাকে প্রপার যে টেস্ট লাগবে সেটার জন্য যে রিকোয়ারমেন্ট সেগুলো আছে টেস্ট, সেগুলো দিয়ে আপনার এই সমস্যাটাকে সমাধান করে দেওয়া যাবে। এটা এরকম না যে আবার আজকে আপনি মেডিসিন খাচ্ছেন 3-4 মাস, আবার আমরা 3-4 বছর পর হবে, এটা আর আসবে না পরবর্তীকালে। তো এটা আপনি এসে ট্রিটমেন্ট করান।
একদম। দেখুন, অস্থির সমস্যার বেশ কয়েকটা কারণ কিন্তু রয়েছে। একটা ডাক্তারবাবু বললেন বয়স একটা বড় কারণ, তার জন্য হতে পারে। দ্বিতীয়ত আমাদের লাইফস্টাইল বা বর্তমানে এত ভেজাল পলিউশন, এটা একটা আমাদের অস্থির সমস্যাকে তাড়াতাড়ি এগিয়ে নিয়ে আসার একটা কারণ। এবং তৃতীয় আরেকটা কারণ, যদি আমরা হঠাৎ করে পড়ে যাই বা পুরনো কোনো ব্যথা, অল্প বয়সের ব্যথা, সেটা ফিরে আসছে, যেটা কিন্তু ওই বয়সের কারণে বা আপনার অভ্যাসের কারণে নয়। তো এখানেও কি আমাদের এনবিপিতে ট্রিটমেন্ট রয়েছে যে পড়ে গিয়েছিলাম সেই ব্যথা বা অনেকদিন আগের চোট পাওয়া ব্যথা 15 বছর আগে সেটা ফিরে এলো, তার ট্রিটমেন্ট পেয়ে যাবো তো? হ্যাঁ, তার ট্রিটমেন্টও পাওয়া যাবে। তাকে এসে প্রপার হিস্ট্রিটা বলতে হবে কি হয়েছিল। এই যে উনি বললেন পড়ে গেছে, অনেকে তো এখানে মনে রাখতে পারে না আমি পড়ে গেছিলাম। আমি ভাবে হ্যাঁ এটা পড়েছিলাম, কি আছে, ওটা তো কিছুই হয়নি। কিন্তু কিছু হয়নি বাইরে থেকে। হালকা যদি আপনার হেয়ার লাইন ফ্র্যাকচার আছে কোনো বোনসে, হাঁটু বলুন বা আমাদের পায়ের বোনস বলুন বা কোনো জায়গাতে, সেই হেয়ার লাইন দেখা যায় না, কিন্তু ওটা এক্সরেতে বোঝা যায় যে আপনার একটা হালকা ফ্র্যাকচার এসছে। তো সেটা সেই মুহূর্তে একটা আস্তে আস্তে আপনার বডি সেটাকে রিকভার করে দেবে। কিন্তু যেহেতু এটার আপনি প্রপার কোনো ট্রিটমেন্ট সেটার জন্য করেননি, জাস্ট এমনি নর্মালি পেন কিলার খেয়ে আপনার সেরে গেছে, তো সেটা পরবর্তীকালে কি হবে আপনার, ওটা পরবর্তীকালে আপনার অ্যাজ এ আর্থ্রাইটিক চেঞ্জ হিসেবে আসতে পারে আর কি, 10 বছর 12 বছর পর। তো এটা কি হবে, আমাদের এখানে কি হবে, চেঞ্জেস এসছে, সেটাকে আমরা শুধু মেডিসিন না থেরাপি দিয়ে এটাকে পুরোপুরি রুট থেকে ট্রিটমেন্ট করা যায়। এটা এরকম না যে ট্রিটমেন্ট হবে না, সারা জীবন থাকবে। এটা থেরাপি করলে বা এটা মেডিসিন খেলে দুভাবে আর কি, দুটোকে একসাথে চালিয়ে 2-3 মাসের মধ্যে এই যে সমস্যাটা হয়েছে আমাকে প্রপার রিপোর্ট দেখে দেওয়া, এরকম না যে মুখে বলছি আমরা, রিপোর্ট দেখে দেওয়া হবে যে আপনার দেখুন আগের রিপোর্ট কি ছিল, এখন রিপোর্ট কি ছিল। তাহলে উনি নিজে দেখতে পাবেন। এখন তো সবকিছু ট্রান্সপারেন্ট, এরকম না মুখে একটা বলা হচ্ছে কিন্তু দেখানো হচ্ছে এক, যেটা মুখে বলা সেটা করে দেখানো হবে যে আপনার সেরে যাবে জিনিসটা। একদম। অস্থির সমস্যা নিয়ে কথা বলছি এবং যে কোনো কিছুর আমরা শেষ ভরসা ভাবি অপারেশনকে। মারাত্মক কোমরে ব্যথা এবং তার জন্য আমি অপারেশন করে ফেললাম, কিন্তু যেটা ভয়ের বা আতঙ্কে, অপারেশন করে কি আমি সম্পূর্ণ ভালো হচ্ছি? আমার চিকিৎসক পর্যন্ত আমাকে বলছে অপারেশনের কোনো গ্যারান্টি দিতে পারছি না, আপনি ভালো হতেও পারেন, নাও ভালো হতে পারেন। আমার আশেপাশের বহু মানুষকে দেখেছি অপারেশন করার পর তাদের অবস্থার আরো অবনতি হয়েছে। তাহলে করবোটা কি? এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে কি ভরসা করে যাব? অপারেশন ছাড়া ভালো হওয়ার উপায় কি এখানে রয়েছে? অবশ্যই এই উত্তরে আমরা ফিরবো, তবে তার আগে দেখবো কে আছেন। নমস্কার, কে বলছেন? হ্যাঁ, একটু জোরে বলুন, কি সমস্যা আছে? সমস্যা হচ্ছে ম্যাডাম, মানে আমার কিসের সমস্যা? অস্থির সমস্যা। অস্থির কোথায় ব্যথা? আমার মাথাতে খুশকির সমস্যা। একটু আপনি জোরে ক্লিয়ার করে কথাটা বলুন, যেটা বলছেন একটু ক্লিয়ার করে বলুন কি হয়েছে। ওই অস্পষ্ট হচ্ছে, ওটা সমস্যা হচ্ছে তো। আচ্ছা আচ্ছা, বলুন খুশকির সমস্যা কতদিন ধরে হচ্ছে আপনার? হ্যাঁ, নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে বলে, যাক ড্যান্ড্রফের সমস্যা আমরা আলোচনা করছি। দেখুন আপনার যে সমস্যা হচ্ছে বলেন খুশকির সমস্যা, তো খুশকি মানে কি বলুন তো, আপনার যে স্ক্যাল্প আছে, মাথা আছে, মাথার ছাল উঠছে, মানে আমাদের স্ক্যাল্পে তো একটা স্কিন থাকে, তার উপরে আমাদের চুল থাকে, তো খুশকিটা অনেক সময় কি হয়, স্ক্যাল্পের ছাল ওঠে। তো এটা অনেক সময় অনেকের হয় শীতকালে খুশকি হয়, অনেকের হয় বর্ষাকালে হয়, অনেকের সারা বছরে খুশকির জন্য পরবর্তীকালে আপনার চুল উঠতে পারে। তো এই খুশকির যে সমস্যা বলেন, এটা ট্রিটমেন্ট আমরা দেখতে হবে একবার, কি কতটা খুশকি হয়েছে কি হয়েছে, এটা কিন্তু না দেখে ট্রিটমেন্ট করা ঠিক না। তো হ্যাঁ, খুশকির সমস্যা নির্মূল আছে, এটার জন্য আপনাকে প্রপার মেডিসিন দেওয়া হবে। তো অবশ্যই শুধু মেডিসিন না, আপনাকে প্রপার শ্যাম্পু বা প্রপার যাই হোক না কেন, যেটার জন্য আপনার তেল হোক, শ্যাম্পু হোক, কন্ডিশনার হোক, সেটা প্রপার মেডিকেটেড দেওয়া হবে আপনাকে, মানে বাজারে যেগুলো আছে সেগুলো না, মেডিকেটেড দেওয়া হবে। এটা ট্রিটমেন্টটা করলে আস্তে আস্তে আপনার এই খুশকির সমস্যা সেরে যাবে। কিন্তু এটাকে যদি ফেলে রাখেন, পরবর্তীকালে খুশকি থেকে আপনার চুল প্রচুর উঠবে এবং আপনার পরবর্তীকালে চুল উঠে উঠে টাক পড়ে যেতে পারে। তো খুশকির সমস্যা দেখে ট্রিটমেন্ট করতে আপনি তাড়াতাড়ি আমাদের হেল্পলাইন নাম্বার যোগাযোগ করুন, করুন। আপনি সেখান থেকে আমাদের যে নাম্বার আছে কথা বলে আপনার নিয়ারেস্ট চেম্বার আছে, এখানে অ্যাপয়েন্টমেন্ট বুক করে আসুন। আপনার কি হয়েছে সম্পূর্ণভাবে দেখে কিছু প্রপার আপনাকে টেস্ট করতে দিয়ে, এটা সেই সমস্যা যে মেডিসিন আপনাকে হেয়ার অয়েল, কন্ডিশনার, শ্যাম্পু যাই হোক না কেন দিয়ে এই সমস্যা আপনার পুরোপুরি সেরে যায়। এটা কিন্তু সাকসেস রেট আছে, খুশকির সমস্যা সেরে যায় পুরোপুরি একদম। এবং আলাদা করে এনবিপি কিন্তু ভাবছে লা এলিগেন্সকে সাথে নিয়ে স্কিন এবং হেয়ারের জন্য নতুন একটি ডিভিশন আমাদের লা এলিগেন্স। তো এটা নিয়ে আমরা পরবর্তী সময় অনুষ্ঠান করব, তবে হেল্পলাইন নাম্বারে একবার ফোন করতে পারেন, কথা বলতে পারেন, তারা কিন্তু এই বিষয়ে আপনাদের হেল্প করবেন। আর ডাক্তারবাবু তো অবশ্যই তার উত্তর দিয়ে দিলেন। আমরা যে প্রশ্নটাই ছিলাম যে অপারেশন ছাড়া কি আমরা ভালো হতে পারি, যদি অপারেশন করতে আমরা যদি না চাই তাহলে কি আমরা পৌঁছে যেতে পারি এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে? অবশ্যই সেই উত্তর শুনবো, তার আগে একবার হেল্পলাইন নাম্বার বলবো 9830235527 বা 37 জানবো ডাক্তারবাবু। হ্যাঁ, দেখুন অপারেশন না করে অবশ্যই ভালো হওয়া যায়। আমি যেটা একটু আগে বললাম যে অপারেশন তখনই করা উচিত যখন আপনার দেওয়ালে পিঠ থেকে যায়, মানে আপনার কিছু করার নেই, সেটা একদম সিভিয়ার কন্ডিশন। কিন্তু অ্যাকচুয়ালি এই মুহূর্তে আমাদের ট্রিটমেন্টটা সেইভাবে হয় না। এই মুহূর্তে এটাই হয় যে তাড়াতাড়ি অপারেশন করে দিই,
ট্রিটমেন্ট করতে যাবো, মেডিকেশন দেবো, কমপ্লিকেশন হবে, তা সারবে না। পেশেন্টও চাইবে তাড়াতাড়ি সুস্থ হতে, তাড়াতাড়ি সবারই তাড়া আছে, পেশেন্টেও তাড়া, ডাক্তারেরও তাড়া, সবার তাড়া। তাড়ার জন্যই সমস্যাটা হয় যে আপনার প্রপার ইয়েটা হয় না। আপনি অপারেশন করে ফেলেন, অপারেশন করার পর আপনার সেই জায়গাতে আপনার যে ব্যথাটা ছিল বা আপনি নি রিপ্লেসমেন্ট যাই করুন না কেন, ভবিষ্যতে আপনার ব্যথা আবার ফিরে আসে। তো অপারেশন করা দরকার তখনই পড়ে না আপনি অপারেশন না করতে পারেন। আপনি এটার জন্য যে অস্থির সমস্যা আছে, আপনার নি জয়েন্টে পেন আছে, লাম্বার জয়েন্টে পেন আছে, শোল্ডার জয়েন্টে পেন আছে, আপনার যেখানে যেখানে ব্যথা আছে, এমনকি অ্যাঙ্কেল জয়েন্টে পেন আছে। অনেকে আছে দেখবেন একটা হয় যে গোড়ালি থেকে একটা হাড় দেখবেন বেড়ে যাচ্ছে, গোড়ালি ওখানে খুব ব্যথা দেখবেন, মানে মনে হয় গোড়াটা ফুলে গেছে, তো ওটাকে বলে ক্যালকেনিয়াস স্পার। অনেকে বলবে দেখবেন ওটার জন্য কিছু করার নেই, ওই এক করে কাটতে হবে। কিন্তু কি গ্যারান্টি আছে আপনি যে ওই যে আপনার যে অল্প বিস্তর যে আপনার অস্থিটা বেড়ে এসছে গোড়ালির দিক দিয়ে, বাইরে ছুচালো হয়ে গেছে জায়গাটা, ওটা কেটে যাওয়ার পর হবে না, কি গ্যারান্টি? আপনার তো আবার ওটা বাড়তে পারে। কোনো তো গ্যারান্টি কিন্তু দেবে না আপনাকে, বলে দেবে হ্যাঁ এখন কেটে দিচ্ছি মানে আপনার এখন 2-3 বছর হবে না। কিন্তু এরকমও দেখা গেছে আপনার ওই হাঁটুর এই আপনার যে ওই মানে গোড়ালির যে হাড়টা বেড়ে গেছিল, এটা 1 বছরের মধ্যে আপনার আবার আস্তে আস্তে বাড়া শুরু করেছে। কারণ ওটা তো কেটে বাদ দেওয়া হচ্ছে, ওটা যে ক্যালসিয়াম ডিপোজিশন হচ্ছে, ওটা তো যেটা হচ্ছে আপনার যেটা ইটিওলজিক্যাল যেটা আছে ওটা, সেটা তো ঠিক হচ্ছে না। তো এটাকে এগুলো তো মেডিসিনে কিন্তু কমে যায়, আপনার ওই যে বাড়ছে হাড়টা ওটা কিন্তু বন্ধ হয়ে যায় আস্তে আস্তে। কিন্তু আপনি যদি মেডিসিন না খেয়ে সার্জারি করেন, আপনার এটা একবারে হয়ে গেল, আপনার কিন্তু ওটা আবার ভবিষ্যতে আপনার ওটা হাড়টা বাড়তে পারে। তো কোনো কিছু ক্ষেত্রে অপারেশন করার আগে 7 বার 8 বার 10 বার ভাবুন অপারেশন করাটা কি খুব দরকার। যদি দরকার না পড়ে করবেন না। অপারেশন লাস্ট চয়েস, একদম লাস্ট, যখন তুমি কিচ্ছু করেন তখন অপারেশন, কিন্তু তার আগে অনেক কিছু করার থাকে। এটা কেউ বলতে যান, আসলে আপনাদেরও তাড়া থাকে, ডাক্তারবাবুর তাড়া থাকে, তাড়াতাড়ি এটাকে করে দিতে পারলে আমাদের সবার তো। কিন্তু তাড়াতাড়ি করতে গিয়ে কি হয়, আমরা একটা খুব ভুল করে ফেলি, সেই ভুলটা আমাদের সারা জীবন বয়ে বেড়াতে হয়। একদম, কারণ আমরা কিন্তু মানুষ, আমরা কিন্তু গিনিপিগ নই। আমার উপর এক্সপেরিমেন্ট করার অধিকার কিন্তু কারণ নেই। যেটা আমার জন্য সঠিক সেটাই আমার জন্য করতে হবে। তাই অভিজ্ঞ চিকিৎসকদের যেরকম প্রয়োজনীয়তা রয়েছে, আপনার এই দৃঢ় সিদ্ধান্তেরও কিন্তু প্রয়োজনীয়তা রয়েছে। যদি আপনি চান অপারেশন ছাড়া ভালো হবেন, তাহলে যোগাযোগ করতে পারেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে। কে আছেন শুনবো। নমস্কার। নমস্কার। হ্যাঁ, কে বলছেন? হ্যাঁ, কৌশিক জানা বলছি বর্ধমান থেকে। কি সমস্যা আছে কৌশিক বাবু? হ্যাঁ, সমস্যা হচ্ছে আমার খাওয়ার পরে মুখের টক ঢাকা উঠে। খাওয়ার পর আপনার বয়স কত বললেন? বয়স হচ্ছে 37 বছর। 37 বছর। বাড়িতে কাজ করেন না বাইরে যেতে হয়? না, বাইরে যেতে হয়। বাইরে কি খাবার দাবার খেতে হয় না বাড়ি থেকে রান্না করে নিয়ে যান? না, বাইরেই বাইরে খাওয়া দাওয়া করতে। পটি রেগুলার ক্লিয়ার হয় না? ঠিক ক্লিয়ার হয় না। আচ্ছা, এটার জন্য কোনো মেডিসিন খাচ্ছেন কি, এখন ট্রিটমেন্ট করাচ্ছেন কিছু? না, সেরকম বেশি হলে বাইরে থেকে ওষুধ। আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, আমি বলছি, আপনি শুনুন। দেখুন, যেটা বললাম, আপনি বললেন যে বাইরে খাওয়া দাওয়া করতে হয়, তো এই যে টক ঢেকুর উঠছে, এটা হচ্ছে আপনার হাইপার অ্যাসিডিটি হয়েছে, মানে আপনার অ্যাসিডিটিটা অত্যধিক শরীরের মধ্যে হয়ে গেছে। সেটার জন্য আপনার এই ব্যাপারটা হচ্ছে যে আপনার টক ঢেকুর উঠছে, চোমা ঢেকুর উঠছে। আপনি একটা দেখবেন অন্য কিছু একটা ট্যাবলেট বা কোনো কিছু খেয়ে নিলেন, সাময়িক কমে গেল, দিয়ে আপনার হয়তো পরবর্তী আবার খাবার খাচ্ছেন, আবার হচ্ছে। তো আপনাকে ফার্স্টে খাওয়া দাওয়াটা ঠিক করতে হবে। আপনাকে অয়েলি ফুড ছাড়তে হবে, আপনাকে হাই ফাইবার ডায়েট ছাড়তে হবে, হাই প্রোটিন ডায়েট যেটা আছে ছাড়তে হবে। ঠিক আছে, সবকিছু একটা নির্দিষ্ট মাত্রায় যদি খানে বলে বাইরে খাওয়া দাওয়া, বাইরে খাওয়া দাওয়া তো বুঝতেই পারছেন, আমরা সবাই জানি বাইরে হোটেলে খেলে বা বাইরে কোথাও খাওয়া দাওয়া করলে কি অবস্থা। এখানে তো আর আপনাকে দেখে রান্না করা হয় না, সেটা দেখতে হয় সবার রান্না করতে, সেখানেও তাড়াতাড়ি করে রান্না করতে হয়। তো সেখানে তাড়াতাড়ি করতে গেলে তো সেখানে সবকিছু পরিমাণ সঠিকভাবে থাকে না। তো বাইরে খাওয়া দাওয়া করাটা ছাড়ুন, তাহলে বাড়ি থেকে রান্না করে খাবারটা নিয়ে যান। বাড়ি থেকে যদি রান্না করে খাবারটা আপনি নিয়ে যেতে পারেন, তাহলে কি হবে, বা খাবারটা হয়তো আপনার একটু সেদ্ধ খাবার হতে পারে বা অতটা টেস্টি হবে না হয়তো, কিন্তু আপনার শরীরে ক্ষতি করবে না। তো এই জন্য আপনি খাবার দাবার করুন। আর আপনার যে এখন যে সমস্যাটা হচ্ছে, যে বলে মাঝে মধ্যে ওষুধ খাচ্ছেন আবার হচ্ছে, এটা ছাড়ুন। এই অভ্যেসটা ছেড়ে আপনি এটার জন্য একটা পার্মানেন্ট ট্রিটমেন্ট করান। 2-3 মাসের একটা কোর্স করান। এই আমাদের যে আয়ুর্বেদিক ট্রিটমেন্ট হয়, 2-3 মাসে লাগবে না, আপনার দেখবেন আপনি 1 মাসের মধ্যে বুঝতে পারেন আমার অনেকটা কমে গেছে। এবারে আপনার কমে গেলে তো ছেড়ে দেওয়া ঠিক না। একটা কোর্স থাকে যে কোনো মেডিসিনে, যে 1 মাসের মধ্যে সেরে গেল, কমে গেল, আপনি ছেড়ে দিলেন, এটা করলে আপনার আবার আসতে পারে। তো আপনি এটা 2 মাসের একটা প্রপার একটা যে আপনার এই গ্যাস্ট্রাইটিসের প্রবলেমের কোর্স আছে আমাদের আয়ুর্বেদে, খুব ভালো ট্রিটমেন্ট হয়। ভবিষ্যতে আপনি খাওয়া দাওয়া দিয়ে কন্ট্রোল করে রাখতে পারেন, খাওয়া দাওয়া যদি ভুলভাল না করেন, আপনার সমস্যাটা আসবেই না। আর একটু বডিকে করুন, একটু হাঁটাচলা করুন, এক্সারসাইজ করুন, জল পান করুন ঘন ঘন, জলটা শরীরে 4-5 লিটার রেগুলার খান, আপনার এই সমস্যা ছেড়ে যাবে। একদম, খুব ইম্পর্টেন্ট একটা পার্ট নিয়ে এবার আমরা আলোচনা করবো, সেটা হচ্ছে হাঁটু। সব থেকে বেশি কিন্তু এই সমস্যা নিয়ে আমাদের কাছে পেশেন্টরা আসে যে হাঁটুতে ব্যথা হচ্ছে। তো হাঁটু ব্যথার কারণটা কি ডাক্তারবাবু, সেটা একটু শুনি। দেখুন, হাঁটু ব্যথা হচ্ছে, হ্যাঁ অবশ্যই হাঁটু ব্যথা সিঁড়ি ভাঙার জন্য, বা আমার হাঁটুতে যদি প্রেসার পড়ে, আমি কোনো কিছু জিনিস তুলছি বা বললাম অনেক সময় ঝুঁকে বসে আছি, উঠতে গেলে একটা হাঁটুতে কট করে আওয়াজ হয়, বা যারা ইন্ডিয়ান যে টয়লেট আছে বা ইন্ডিয়ান যে বাথরুম সেখানে ইউজ করে যারা, তারা বুঝতে পারে যে উঠতে গেলে একটা হাঁটুতে ব্যথা হচ্ছে, মানে একটা আওয়াজ হচ্ছে। কমন সিস্টেম যেটা ইন্ডিয়ান টয়লেট যেটা আছে সেটা বলছেন। তো
তো এই ক্ষেত্রে কি হয় যে হাঁটুতে অনেক সময় একটা বয়সের পর হাঁটুর যে আমাদের নি জয়েন্ট থাকে, আমাদের যে হিপ জয়েন্টের সাথে আমাদের যে লোয়ার রিজন থাকে, যে লোয়ার লিম থাকে, তার যে জয়েন্ট থাকে, সেই জয়েন্টে একটা ফ্লুইড থাকে, সেটার নাম হচ্ছে সাইনোভিয়াল ফ্লুইড। সেই ফ্লুইডটা বয়সের কারণে হোক বা আপনার ডেলি রেজিমেনের কারণে বা আপনার বডি লাইফস্টাইলের কারণে সেটা হচ্ছে আপনার যে সময়ের আগে শুকিয়ে যায়, এটা সময় থাকে, ওই জিনিসটা শুকিয়ে আসে নর্মালি আপনার আফটার 60-65 পর। এই যে ফ্লুইড থাকে আমার একটা সবকিছু একটা ভ্যালিডিটি থাকে। আপনি যখন বয়স হবে তখন আপনার যখন অস্থিও আস্তে আস্তে আপনার সেই প্রথমের মতো এফিকাসি থাকবে না, সেটা তো এটা নর্মালি হয়। কিন্তু এখন কি হচ্ছে 30-35 বছর বয়সে দেখবেন নি জয়েন্টের এক্সরে করলে ওইখানে যে একটা গ্যাপটা বেড়ে যাচ্ছে, দুটো হাড়ে ঘষা খাচ্ছে, বা গ্যাপটা কমে গিয়ে দুটো হাড় ঘষা খাচ্ছে, মাঝখানে যে ফ্লুইডটা আছে, যে লিকুইডটা আপনার দুটো নি জয়েন্টে দুটো যে বোন আছে সেটাকে মুভমেন্ট বা সেটাকে ইয়ে রাখতে সাহায্য করে, সেটা থাকছে না, সেটা মুভেবল হচ্ছে না, বা কটমট করে আওয়াজ হচ্ছে হাঁটতে হাঁটতে। এগুলো হচ্ছে সমস্যাগুলো আসে আপনার অস্টিও আর্থ্রাইটিস থেকে, মানে আপনার বিগ জয়েন্টে যে আর্থ্রাইটিস হচ্ছে সেটা অস্টিও আর্থ্রাইটিস, অস্থিবাত থেকে আসে। তো অস্থিবাতের যে সমস্যাটা আছে এটার চিকিৎসা আছে। এটা চিকিৎসাতে এটাকে আপনার খাওয়া দাওয়া কিছু নিয়ম মানতে হবে, কিছু খাওয়া দাওয়ার নিষেধ আছে, যেটা আপনার প্রথমে এরকম দেখা যায়, দেখবেন অনেকে যে পেটের সমস্যা থেকে আস্তে আস্তে অস্থিবাত আসছে, তো এটাই বেশি দেখা যায় অ্যাকচুয়ালি। তো খাওয়া দাওয়ার নিয়ম মানতে হবে, বেশি সিঁড়ি ভাঙা চলবে না, ভারী জিনিসপত্র নিয়ে বেশি হাঁটাচলা করা চলবে না। আর অনেকে বলবো যে হাঁটাচলার ক্ষেত্রে কি করতে হবে, অনেকে তো বলে হাঁটাচলা করলে ভালো থাকবে, কিন্তু যার ক্ষেত্রে হাঁটু ব্যথা হচ্ছে সে হাঁটাচলা করলে হাঁটুতে বাড়বে আরো। তো হাঁটাচলাটা কম করে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, উপরে পাটে এক্সারসাইজ করতে হবে। আর যদি সেটাও করতে না পারে, যাতে খাওয়া দাওয়াটা নিজে কন্ট্রোল করতে, যতটুকু পারলো ততটুকু একটু বডিটাকে একটু মুভমেন্ট করালো, বডিটাকে এক জায়গায় ফেলে রাখার থেকে মুভমেন্ট করলে এই সমস্যাগুলো আস্তে আস্তে কমে যাবে। আর এটা অবশ্যই ট্রিটমেন্ট করাতে হবে, আয়ুর্বেদে ট্রিটমেন্ট খুব ভালো আছে। এটা আপনাকে এরকম না সারা জীবন পেন কিলার খেতে হবে, ট্রিটমেন্ট আছে, থেরাপি নিতে হবে। থেরাপি ট্রিটমেন্ট করলে আপনার 3-4 মাসের মধ্যে যতই অস্টিও আর্থ্রাইটিস আপনার থাকুক না কেন, এটা আস্তে আস্তে আপনার সেরে যাবে একদম। এবং এর জন্য ডাক্তারবাবুরা আশ্বাস দিচ্ছেন যে কোন রকমের অপারেশন করার দরকার নেই, ইনজেকশন নেওয়ার দরকার নেই, পেন কিলার খাওয়ার দরকার নেই, এবং এগুলো ছাড়াও আমরা এনবিপি তেলে ভালো হবো। হ্যাঁ, এটার জন্য কোনো পেন কিলার রেগুলার খাওয়া দরকার নেই, বা সারা জীবন আপনাকে পেন কিলার বা ডিপেন্ডেন্সি থাকা দরকার নেই। এটা আস্তে আস্তে আপনার একটা ট্রিটমেন্ট প্রপার করলে, রুট কজ থেকে ট্রিটমেন্ট করলে আপনার যে বডির মধ্যে টক্সিন গুলো আছে, যে টক্সিন গুলোর কারণে আপনার এই ব্যাপারটা হচ্ছে, মানে যে ফ্লুইডটা শুকিয়ে গেছে বা আপনার হাড় ক্ষয়ে যাচ্ছে, আপনার হাড় ফেটে যাচ্ছে ক্যালসিয়ামের কারণে, সেই সমস্ত জিনিসগুলো আপনার আস্তে আস্তে রিস্টোর হয়ে যায় বডির মধ্যে। আমাদের বডি যেমন ক্ষয়ে, বডি কিন্তু রিস্টোরও হয় আস্তে আস্তে। তো সেরকম ব্যাপারটা, এটা হচ্ছে প্রপার ট্রিটমেন্ট করলে আমাদের আয়ুর্বেদে যে হার্বাল ট্রিটমেন্ট আছে, যে ন্যাচারাল ট্রিটমেন্ট আছে, সেই ট্রিটমেন্টে এর কোনো সাইড এফেক্ট ছাড়াই আপনার এই যে অস্থির সমস্যা আছে পুরোপুরি এটা নির্মূল হয়ে যাবে। 2-3 মাসের মধ্যে আপনি দেখতে পাবেন যে আপনার চেঞ্জ হচ্ছে, আপনার রিপোর্ট ঠিক হচ্ছে, আপনার এক্সরে রিপোর্ট আপনি করে দেখতে পাবেন যে আপনার আগে যে গ্যাপটা ছিল সেই গ্যাপটা কিন্তু এখন নেই। তো এটা সম্পূর্ণ করলে আপনার পুরো সেরে যাবে জিনিসটা। একদম। তার জন্য যোগাযোগ কিন্তু করতে হবে 9830235527 বা 37 এই নাম্বারে। আরেকটি গুরুত্বপূর্ণ দিক নিয়ে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে যে রিউমাটয়েড আর্থ্রাইটিস। ছোট ছোট গাঁটে জাতের ব্যথা শুরু হয়, বা এই গাঁটে ব্যথার কারণটা কি হচ্ছে সেটা এখনো বুঝে উঠতে পারছেন না, ট্রিটমেন্ট করছেন, মনের মতন রেজাল্ট পাচ্ছেন না, দিশেহারা অবস্থা, কিছুতেই ভালো হবো না, এরকম একটা মনোবল তৈরি হয়ে গিয়েছে, মানে মনোবল একেবারে হারিয়ে গিয়েছে। তো তাদের জন্য ডাক্তারবাবুর থেকে একটু শুনবো রিউমাটয়েড আর্থ্রাইটিস বিষয়টা কি। দেখুন, রিউমাটয়েড আর্থ্রাইটিস হচ্ছে বাংলায় হচ্ছে আমবাত, মানে যেটা আপনার রিউমাটিক ফিভারের কারণে বা আপনার রিউমাটোলজি মানে রিউমাটিক কোনো ডিসঅর্ডারের কারণে যে জিনিসটা আসে, এটা হচ্ছে রিউমাটিক আর্থ্রাইটিস। এটা কিন্তু আপনার এরকম না যে বয়সের কারণে আসে বা বিগ জয়েন্টে আসে, এটা আপনার স্মল জয়েন্টে, ধরুন এই আঙুলের গিট, এই রিস্ট জয়েন্ট, এই যে আঙুলের ছোট ছোট গিট আছে, এই একদম স্মল জয়েন্টে আপনার পায়ের আঙুলের যে গিট, এইসব স্মল জয়েন্টে আপনার রিউমাটয়েড আর্থ্রাইটিসের ব্যাপারটা আসে। তো এটা কিন্তু সম্পূর্ণ আলাদা, কিন্তু বিগ জয়েন্টে আসে না। মানে বিগ জয়েন্টে ব্যথা হচ্ছে অস্টিও আর্থ্রাইটিস, স্মল জয়েন্টে ব্যথা হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিস, দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা জিনিস। মানে একটা নর্মাল হচ্ছে আর্থ্রাইটিস, তার হচ্ছে দুটো ভাগ, একটা হচ্ছে অস্টিও, একটা হচ্ছে রিউমাটয়েড। অস্টিও হচ্ছে বিগ জয়েন্টে, রিউমাটয়েড হচ্ছে আপনার স্মল জয়েন্টের। এই যে সমস্যা হচ্ছে অস্টিও আর্থ্রাইটিস, এই রিউমাটয়েড আর্থ্রাইটিস, এটা হচ্ছে আপনার দীর্ঘদিন ধরে পেটের সমস্যা হচ্ছে, দীর্ঘদিন ধরে আপনার আমলাসা হচ্ছে, যে টক ঢেকুর, গ্যাস অম্বল হচ্ছে, সেটা আপনার সারছে না, বা আপনার সেরে গেলেও কিছুদিন পর আবার হচ্ছে, কিছুদিন মেডিসিন খাচ্ছেন আবার হচ্ছে, আপনার কোর্সটা কমপ্লিট করছেন না, যেখানে করুন না, এরকম না যে আয়ুর্বেদে, অ্যালোপ্যাথিক, যেখানে করছেন না কেন আপনার পুরোপুরি সারছে না, রয়ে যাচ্ছে। তো আপনার দীর্ঘদিন ধরে এরকম আমাশা, পেটের সমস্যা আসতে থাকে, ডায়রিয়া হতে থাকে, তখন এটা একটা সময় পর দেখবেন আপনার স্মল জয়েন্টে পেন শুরু হচ্ছে। আপনার স্মল জয়েন্ট মানে এই যে ফিঙ্গার জয়েন্ট যেগুলো আছে বা রিস্ট জয়েন্ট আছে, সেই জয়েন্টে পেন শুরু হচ্ছে। এই যে পেন, এটা হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিস। এটা কিন্তু খুব খতরনাক জিনিস। এটা কিন্তু এরকম না যে এই জয়েন্টে আপনি কোনো কোল্ড সেক বা কোনো হট সেক নিলে কমে যাবে, হট সেক কোল্ড সেক নেওয়াই চলে না এটাতে। আমি এটা বারবার বলছি, অনেকে দেখবেন ব্যথা করলে ফ্রিজ থেকে বরফ বের করে নিয়ে নিচ্ছে। এটা আপনি বিগ জয়েন্টের ক্ষেত্রে টেম্পোরারি করতে পারেন সাময়িকভাবে, ঠিক আছে, কিন্তু স্মল জয়েন্টে যদি ব্যথা হয় আপনার হাতের আঙুলে বা গিটে বা রিস্ট জয়েন্টে, যেগুলো ছোট ছোট জয়েন্ট, সেই ব্যথাতে যদি আপনি এটা করেন না, আপনার এটা আরো বাড়বে কিন্তু। তো একদম কিন্তু কারোর ক্ষেত্রে যাদের স্মল জয়েন্টে পেন হচ্ছে, তারা কিন্তু হট সেক, কোল্ড সেক কোনো কিছু নেবেন না, কোনো তেল মালিশ কিচ্ছু করবেন না, সিম্পল এটাতে ট্রিটমেন্ট করান।
ট্রিটমেন্ট করলে কিন্তু সেরে যাবে। কিন্তু না জেনে কোথাও একটা আপনি কোনো একটা ভিডিও দেখেছেন, কোনো কেউ একটা কিছু বলেছে যে হ্যাঁ একটু তেল মালিশ করো না কমে যাবে, কিন্তু করবেন না। ওটা কিন্তু আপনার হিতে বিপরীত হবে, আর ব্যথাটা কমবে না, উল্টে বেড়ে যাবে। আর রিউমাটিক পেন যাদের আছে তারা কিন্তু খুব ভালো করে জানে তাদের কি সমস্যাটা হয়। সেই পেন কিন্তু সহজে ঠিক হয় না, সেই পেন খুব মানে ব্যথা দেয়, খুব ইয়ে দেয়, একটা বডির মধ্যে একটা ইমিউনিটি চেঞ্জেস আসে, আপনার যে ইমিউনিটি পাওয়ার থাকে সেটাও কমে যায়। তো সবকিছু একটা হয়, মানে এই জিনিসটা খুব বাজে জিনিস। তো এটা কোনো বয়স নেই, এটা মানে 20 বছর হতে পারে, 40 বছর হতে পারে, আবার 50 বছর হতে পারে। তো এই জিনিসটা কোনো টাইম নেই, কোনো ইয়ে নেই, কোনো জেন্ডার চেঞ্জ নেই, ছেলেদের মেয়েদের উভয়ের হতে পারে। এটা যাদের মধ্যে আস্তে 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 দেখতে পাচ্ছেন আঙুলে জয়েন্টে ব্যথা করছে, ইয়ে করছে, পেন ধরতে গেলে লিখতে গেলে একটা ব্যথা করছে আঙুলে, এটা কিন্তু ফেলে রাখবেন, এটা ট্রিটমেন্ট করা। এটা কিন্তু ট্রিটমেন্ট করলে আপনার 2-3 মাসের মধ্যে এই সমস্যাটা সেরে যাবে। একদম খুব বড় একটা বিষয়, 2-3 মাসের মধ্যে কিন্তু এই সমস্যাটা সেরে যাবে। তাই রিউমাটয়েড আর্থ্রাইটিস বা আমবা, যেটার সাথে বোধহয় পেটের একটা যোগসূত্র রয়েছে, তো এই সমস্যার ট্রিটমেন্ট কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে। পরের বন্ধুর সঙ্গে একটু কথা বলবো, কে আছেন বলবেন। নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি বাটানগর থেকে বলছি। হ্যাঁ বলুন ম্যাডাম, কি সমস্যা আছে? আর আমার এক রিলেটিভ ওই মানে পাইলস হয়েছিল, অপারেশন করেছে, আমার এই পিস্তত বোন। কিন্তু সেই অপারেশনের পরেও দেখা যাচ্ছে যে আবার সেই ওই একই ওই কষ্ট পাচ্ছে, কোনোভাবেই সেটা ইয়ে মানে সারছে না, আবার সেই রক্তই করছে। একদম একদম, আমরা কিন্তু বারবার অনুষ্ঠানে বলি ম্যাডাম যে পাইলস ফিশার ফিস্টুলায় অপারেশন শেষ কথা নয়, তারপরেও কিন্তু আবার ফিরে আসতে পারে, সেটাই কিন্তু আপনি সুন্দর করে আজকে বললেন। তো যা স্যার বলছেন কি করবেন, বললেন আবার সে হয়েছে, ডাক্তারবাবু যদি কিছু বলেন। হ্যাঁ বলছেন স্যার, আপনি শুনুন। যার বললেন তার বয়স কত, যার পাইলস অপারেশন হয়েছে? তার হলো 34। আচ্ছা, তার কতদিন আগে অপারেশন হয়েছে? এই 6-7 মাসের মতন হয়েছে। আচ্ছা, তার মধ্যে আবার সমস্যা আসছে, আবার ওটা হচ্ছে, আবার ব্লিডিং হচ্ছে, তাই তো? হ্যাঁ, সেই নার্সিং হোমে যতটা পয়সা খরচ করে করেছে। আচ্ছা, বুঝতে পারছি আমি, ঠিক আছে, আমি বলছি, ঠিক আছে বলছি, স্ক্রিনে শুনুন। দেখুন, আপনি যে ভুলটা করেছেন সেটা তো হয়ে গেছে, এটা তো এখন এটাকে মানে আউড়ে বা এটাকে রিসাইড করে কোনো লাভ নেই, যেটা হয়ে গেছে হয়ে গেছে। তো এটা কিন্তু করা উচিত হয়নি আপনার, না করে মেডিসিনে সেরে যেতে পারতো। যাই হোক, কি ছিল কন্ডিশন জানি না আপনি, আপনার যার বললেন তার সমস্ত রিপোর্ট, যে রিলেটিভ বললেন, রিপোর্ট নিয়ে আপনি আপনার ইমিডিয়েট খুব তাড়াতাড়ি আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করুন, আপনাকে ডেট দেওয়া হবে, আপনি আসুন। আপনার এই যে বললেন না আবার সমস্যা, যেটা আবার তো হবেই, কারণ ওইটা একটা অপারেশন করলে ওই যে ওরা কি করে, অপারেশন করে একটা অন্য একটা অ্যানার তৈরি করে, যেটা দিয়ে পটি করতে হবে, কিন্তু পরবর্তীকালে কি হয় সেটা তো ন্যাচারাল নয়, এটা তো তৈরি করা হয়েছে, আপনাকে সেটা একটা আলাদা রুট করে দেওয়া হয়েছে যাতে আপনার পাইলসের যে ইনফ্লামেশনটা আছে না হয় আর। কিন্তু যখনই আপনি বডির এগেনস্টে যাবেন, বডি এগেনস্টে গেলে আলাদা রুট করবেন, তখন বডিও আপনাকে জবাব দেবে, বডি জবাব দিচ্ছে, আজকে আবার সমস্যা হচ্ছে। এবার আপনি আবার অপারেশন করতে যাবেন, তারা বলবে হ্যাঁ একদম, কিন্তু আজকে আপনি তাকে কি যদি বলেন না যে কই কি বলেছেন তো ঠিক হয়ে যাবে, তারা দেবেন স্বীকারই করবে না, বলবেন একটা কিছু আপনাকে কারণ দেখিয়ে দেবে। তো অনেক ইন্স্যুরেন্স ক্লেমের মতো আপনি কিছু বলবেন, আপনার তার একটা অন্য কারণ দেখিয়ে দেবে আপনাকে, এই যে আপনি বলবেন এটা সম্পূর্ণ খারিজ করে দেবে। এটা হচ্ছে তাদের একটা ব্যাপার আছে, এটা অ্যাকচুয়ালি মিসগাইড করে করা হয় যে অপারেশন করলে কি হবে, অপারেশন করলাম যা সারলো না সারলো, অনেকের ক্ষেত্রে ঠিক হয়ে যায়, অনেকের ক্ষেত্রে ঠিক হয় না। তো ঠিকটা বেশিরভাগ ক্ষেত্রে হয় না। এবারে আপনি কি করে জানেন যে আপনি সেই লাকি যে আপনার ঠিক হয়ে যাবে? লাকি হওয়ার চান্সটা খুব কম, আনলাকি হয়ে যায়, তাই সেই জন্য আপনার আবার চলে এসেছে। তো এইটার আমি এত কিছু বলার থেকে এটাই বলবো যে এটা আপনার ট্রিটমেন্ট খুব ভালো আছে, এটা আপনি খুব শিগগির যোগাযোগ করুন। আপনি আমাদের সামনের উইকে যোগাযোগ করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চলে আসুন হেল্পলাইন নাম্বার থেকে, আপনার কিন্তু ট্রিটমেন্ট হয়ে যাবে। আপনি দেখবেন এই যে সমস্যাটা আবার আসছে, এটা কিন্তু দেখবেন আপনি 1 মাস মেডিসিন খেলে অনেকটা কমে যাবে, আস্তে আস্তে 2-3 মাসের মধ্যে পুরো সমস্যা সেরে যাবে। আর আপনি কিন্তু ভুলেও এটার জন্য আপনি ইয়ে করতে যাবেন না, তাই এটা ছেড়ে আপনি এটা হেল্পলাইনে যোগাযোগ করুন, আপনার এটা সম্পূর্ণ ট্রিটমেন্ট করে এই যে সমস্যাটা বলেন হয়েছে পুরো সেরে যাবে। আরেকবার চট করে আপনাদের বলে দিই যে বনগাঁয় কিন্তু চেম্বার রয়েছে, ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, ক্যানিং এ আপনারা পেয়ে যাচ্ছেন ডক্টর আর দেকে, আপনারা রায়গঞ্জে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, কাকদ্বীপে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, খড়গপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, বহরমপুরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, মালদায় পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, জামশেদপুরে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, কৃষ্ণনগরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, কোচবিহারে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, হেরিয়া এবং আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন মেচেদায় ডক্টর বি শর্মাকে, আসানসোলে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, বর্ধমানে ডক্টর এন ভট্টাচার্যকে, হলদিয়ায় পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, শিলিগুড়িতে ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন, বোলপুরে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, দুর্গাপুরে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, বাঁকুড়ায় পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, গঙ্গারামপুরে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, আরামবাগে পাচ্ছেন ডক্টর এ হালদারকে। এছাড়া কলকাতাতে চেম্বার রয়েছে এবং রয়েছে হাওড়ায় চেম্বার রয়েছে, কিন্তু দক্ষিণ 24 পরগনায় চেম্বার। সবকিছুর জন্য ফোন করুন 9830235527 বা 37 এই নম্বরে। মধ্যমগ্রাম এবং টাউন, হাতিবাগান, খিদিরপুর, হাওড়ায় শিবপুর, বাল্টিপুরি বাজার, দাসনগর এবং বেলুড়ে এবং আমতলায় দক্ষিণ 24 পরগনার বন্ধুদের জন্য। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ জানাবো আপনাদের, ধন্যবাদ জানাবো ডাক্তারবাবুদের। নমস্কার।